নেটওয়ার্কের আজ জন্য কাজ 28 করি জুলাই আর ইউটিউবের জন্য কাজ নিউজ করি। 24। আমরা বিশ্বাস করি একটি বছর মানে সময়ের খাতাকে পেছনে ফেলে যাওয়া নয়, বরং অভিজ্ঞতা, জ্ঞান, পরিশ্রম আর একাগ্রতায় আরো সমৃদ্ধ হওয়া। আমাদের কাছে নিউজ 24 এর কাছে একটি বছর মানে লক্ষ হাজার স্বপ্ন, ইচ্ছে আর সম্ভাবনার বাংলাদেশের গল্প। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ লগ্নে আমরা আয়োজন করেছি গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে 3 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান। আমরা মনে করি গণমাধ্যম মানে দায়বদ্ধতা, গণমাধ্যম মানে জনগণের আস্থা, গণমাধ্যম মানুষের জীবন দর্পণ। বাংলাদেশের গণমাধ্যমে সেই কতটা স্বচ্ছতা, জবাবদিহিতা আর আস্থার সাথে কাজ করতে পারছে বাংলাদেশের গণমাধ্যম, সেই প্রশ্ন বরাবরই আছে। গণমাধ্যমকে গণমানুষের দর্পণ হতে পারছে কিনা সেটি জানার জন্যই আজকে গণমাধ্যমের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন মোজাম্মেল বাবু, প্রধান সম্পাদক 71 টেলিভিশন, আছেন ডক্টর আরিফিন সিদ্দিকী, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন মাহফুজুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আছেন ডক্টর সলিমুল্লাহ খান, আছেন ডক্টর গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার, মুশফিকুর রহমান গুলজার, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং মেজর জেনারেল আব্দুল রশিদ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের নিউজ 24 প্রতিষ্ঠা বার্ষিকী আপনারাও নিশ্চয়ই একটু শুভেচ্ছা দিবেন আমাদের। আমি মোজাম্মেল বাবু আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে প্রশ্নটা আমরা সারা জীবন শুনে এসেছি মিডিয়াতে ঢোকার পর থেকে, গণমাধ্যমগুলো পক্ষপাত, দুষ্ট আচরণ করে, এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবে শুরু করতে চাই না। আমরা যখন মার্ক্সবাদের পক্ষে কথা বলতাম, এখন মার্ক্সবাদী না তা বলতে চাই না। যখন বেশি করে বলতাম তখন সব কিছুতে মার্ক্সবাদের ভিত্তিতে বিশ্লেষণ করার চেষ্টা করতাম। একসময় ভালোবাসা কি বুঝতে যেয়ে দেখলাম প্লেখানভের একটা বিখ্যাত বাণী আছে যে এখনকার শ্রেণী বিভক্ত সমাজে যদি উচ্চ শ্রেণী নিচু শ্রেণীকে ভালোবাসে সেটা হয় দয়া, আর নিচু যদি উঁচুকে ভালোবাসে তাহলে লোভ। যেদিন সত্যিকারে ক্লাসলেস সোসাইটি হবে তখন বোঝা যাবে আসলে ছেলেটা মেয়েটাকে, মেয়েটা ছেলেটাকে ভালোবাসে কিনা। সেরকম গণমাধ্যম যেদিন জনগণের পয়সায়, জনগণের বিজ্ঞাপনে, জনগণের দ্বারা পরিচালিত হবে তখন এটার নাম হবে গণমাধ্যম। এখন বিনিয়োগকারীর পয়সা একটা বিনিয়োগ হয়, তাদের ইচ্ছা অনিচ্ছা থাকে। আমিও বিনিয়োগ করেছি, আমার ইচ্ছা অনিচ্ছা আছে। আর এটা চলে হচ্ছে বিজ্ঞাপন দাতাদের, বিজ্ঞাপন হচ্ছে এটার একমাত্র ইনকাম সোর্স। তার মানে কর্পোরেটের যাদের বিজ্ঞাপন দিবেন, এমন ঘটনাও আছে একদিন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি। আমি দেখি 71 স্ক্রিনের দিকে তাকিয়ে, পিআইপিতে তার বিজ্ঞাপন চলছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তার বিজ্ঞাপনই চলছে। এই সাম্প্রতিক একটা ঘটনা, যেটাই হোক। সুতরাং তাদের পয়সায় যেই গণমাধ্যম চলে, এখন নেহায় ধরা পড়ে না গেলে তাদের বিপক্ষে তো আমরা নিউজও করতে পারি না। সুতরাং এই ধরনের মাধ্যমকে আমি প্রকৌশলী, মানুষ এখানে স্যাররা আছেন, অনেকে আছেন গণমাধ্যমের মানে শিক্ষক, সবাই ওনারা গণমাধ্যম আমার চেয়ে ভালো বুঝবেন। আমার যুক্তিতে মনে হয় ওই সেই প্লেখানভের কথার মতো, যেদিন জনগণের অর্থায়নে, জনগণের সাবস্ক্রিপশনে এটার ফান্ডিং হবে, সেই দিন প্রকৃত গণমাধ্যম হবে। সেই দিন গণমাধ্যম কি করতে পারবে না তাও সেদিন তার বিচার হবে। এখনকার এগুলি গণমাধ্যমের যে সংজ্ঞা তার মধ্যে 71 পড়ে না। সুতরাং তাকে এখন গণমাধ্যম হিসেবে বিচার করে কি লাভ হবে? একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার যেগুলি আছে, বিবিসি, বিটিভি, সেটা হয়তো সেটা হতে পারতো, কিন্তু ও তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টার না, ও গভর্নমেন্ট সার্ভিস ব্রডকাস্টার। ও গভর্নমেন্টের সার্ভিস দেওয়া শুরু করে দেয়। সুতরাং ওই পাবলিক সার্ভিস ব্রডকাস্টাররাও সেই রোল প্লে করতে পারছে না। সেটি যখন হতে না পারবে তখন, এবং এইখানে আমি পরে বলবো যে এটা নিউ মিডিয়া কুড বি আমাদেরকে সম্ভাবনা দেখাচ্ছে সেই গণমাধ্যমে, কিন্তু সেইখানে আবার এডিটোরিয়াল নাই, এডিটোরিয়াল কন্ট্রোল বলেন, এডিটোরিয়াল সুপারভিশন নাই। সুতরাং সবকিছুর মধ্য মিলে পরবর্তী সময় আসলে বলবো একটা মিডিয়া গণমাধ্যম সত্যি ইন মেকিং, একটা কনভার্জেন্স, মানুষ এর কথাবার্তা, আমাদের কাজ টাজ সব মিলে টিলে এখন প্রযুক্তির যুগে একটা গণমাধ্যম সামনে আসবে, তার জবাবদিহিতা নিয়ে আমরা আলাপ করব। এখন আর আমাদের জবাবদিহিতা নিয়ে গণমাধ্যমের জবাবদিহিতা নিয়ে আলাপ করে কোনো লাভ নেই। ডক্টর আরিফিন সিদ্দিকী, আপনি কি তাই মনে করেন? জনাব মোজাম্মেল বাবু যে কথা বললেন, মৌলিক কথাই যে গণমাধ্যম কার জবাবদিহিতা করবে আর গণমাধ্যমের জবাবদিহিতা কার কাছে। তো যাই হোক, আমাদের যে বর্তমান বাস্তবতা, একবিংশ শতাব্দীর গণমাধ্যম যে অবস্থায় আছে, সেখানে নিশ্চয়ই গণমাধ্যমের জবাবদিহিতা জায়গা আছে। এবং গণমাধ্যমের জবাবদিহিতা কিন্তু প্রতিদিনই আমরা মনে করি সেটা তাদের দর্শক শ্রোতার কাছে আছে।
বিশেষ করে গণতান্ত্রিক দেশে তো বহু গণমাধ্যমের জায়গা। না, বাংলাদেশে আমাদেরও কি এখন জবাবদিহিতা নেই? আমরা যদি খুব বেশি পক্ষপাত দুষ্ট আচরণ করি জনগণকে আমাদেরকে নিবে? না, সেটাই আমি বলছিলাম। আজকে বিকেলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা অনুষ্ঠানে ছিলাম। তারা ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক শাহ হেলালুর রহমান চিশতি মারা গিয়েছিলেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। সেই ট্রাস্ট ফান্ডের পুরস্কার দেওয়া হলো আজকে কর্মরত সাংবাদিকদের। এবং সেখানে আমি এই কথাটাই বলছিলাম, যেটা মোজাম্মেল বাবু একটু আগে বললেন, যে আজকে গণমাধ্যমের জায়গায় এই যে নতুন মিডিয়াগুলো আসছে, বিশেষ করে তথ্য প্রযুক্তির সাথে যুক্ত আমাদের যে ফেসবুক, অনলাইন মিডিয়া, এগুলোতে এখন সিটিজেন জার্নালিজমের একটা সুযোগ এসে গেছে। আমরা যে যা দেখছি সেখানে আপলোড করছি, সেটা সারা দুনিয়ার মানুষ দেখছে, একটা যোগাযোগ হচ্ছে ঠিকই, কিন্তু সেই জায়গায় যে তথ্য সংগ্রহ করছে সেটা তার নিজের চিন্তাভাবনার সঙ্গে যুক্ত করে মনের মাধুরী মিশিয়ে সে আপলোড করে দিচ্ছে। সেখানে এডিটিং ডেস্কের মাধ্যমে যে আসবে সংবাদটা, যে তথ্যটা সে সংগ্রহ করলো, সেটা তথ্য যদি সম্পাদিত না হয়, একটা গণমাধ্যম সঠিকভাবে চলছে কিনা এটা বোঝা যাবে সেই পত্রিকাটা সুসম্পাদিত পত্রিকা কিনা। একটা সম্প্রচার মাধ্যম সঠিকভাবে চলছে কিনা এটা সেটা বোঝা যাবে যে তার এডিটিং ডেস্ক কতটা এফিশিয়েন্ট। তো সেই জায়গায় কিন্তু এই একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো সেই জায়গায় যদি আমরা মোটামুটি সিটিজেন জার্নালিজম যে কোনো অনলাইন মিডিয়াতে সেই ঘাটতিটুকু অনেক জায়গায় নেই, এটা ঠিক, কিন্তু আবার আমাদের দেশে তো বহু গণমাধ্যম আছে। আমরা তো সেখানে দেখি যে অনেক পত্রপত্রিকা এমন রিপোর্ট করে যেগুলোর মধ্যে বস্তুনিষ্ঠতার বিন্দুমাত্র অস্তিত্ব থাকে না। তো সেটা তো সাংবাদিকতা নয়। থেকে আপনার কাছে আসবো, কিন্তু আমি যে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম মাহফুজুল্লাহ, আমি আপনার কাছে একটু যদি জানতে চাই, মোজাম্মেল বাবু বলছেন যে আমরা একটা যদি ওই ধরনের গণমাধ্যম না করে তুলতে পারি জনগণের দ্বারা পরিচালিত, জনগণের বিনিয়োগে, তাহলে পক্ষপাত দুষ্টর অভিযোগটা আসলে থাকবেই, সেটাকে আসলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখনকার বাংলাদেশের গণমাধ্যমগুলো যে রোল প্লে করছে, মূলধারার গণমাধ্যমের কথাই আমি বলি, সেটি আসলে কতটা পক্ষপাত মুক্ত? শুরুতে বাবু একটা কথা দিয়ে তার আলোচনা শুরু করেছে, তো আমি সেইখান থেকে একটু শুরু করতে চাই। বাবু প্লেখানবের উক্তি দিয়েতে শুরু করেছে, তো বোঝা গেল যে প্লেখানব সম্পর্কে তার খুব ভালো পড়াশোনা আছে। না না না, ঠিকই আছে, অসুবিধা নাই। সেটা বলতে গিয়ে বাবু বলেছে যে জনগণের টাকায়, জনগণের পয়সায় যেটা যখন হবে, তখন সেই গণমাধ্যম সত্যিকার অর্থে গণমাধ্যম হবে। এখন তাহলে আবার সেই সংজ্ঞায় যেতে হয় যে কোন মানে জনগণের মধ্যে শ্রেণী বিভাগ আছে, যেটা বাবু ভালোবাসার কথা বললো, বড় লোক ছোট লোক, তো জনগণের মধ্যে তো বড় লোক ছোট লোক আছে। তা আপনি কোন জনগণের পয়সা দিয়ে, কোন জনগণের সহায়তায়, তাদের উপস্থিতিতে, তাদের মালিকানায় আপনি কোন ধরনের গণমাধ্যম করবেন, সেইটা কিন্তু খুব বড় একটা প্রশ্নের জায়গা থেকে যাবে শেষ পর্যন্ত। এবার আসি আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি মিডিয়া প্রশ্ন তোলেন, আমরা তো সম্ভবত এখন আজকে আলোচনা করব শুধুমাত্র প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া নিয়ে, এর বাইরে অন্য মিডিয়াকে আলোচনা করব, যেমন ধরেন সিনেমা, বই বা অন্যান্য, না মানে চিত্র থাকবে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, গান থাকবে না। তো আচ্ছা ঠিক আছে, তো না না মানে আমি বলছি না, কিন্তু না বাংলাদেশে গণমাধ্যম আলোচনা করতে গেলে সবই আসে, মানে সামিয়া ভালো জানেন আমাদের চেয়ে, উনি তো পড়ানো এগুলি না। সেখানে আমাদের গণমাধ্যমের দুইটা ঘাটতি আছে। একটা হচ্ছে যেমন ধরেন এই সিটিজেন জার্নালিজম যেটা করা হলো, ইন্টারনেট নিয়ে শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশীয় সরকাররা খুব বিব্রত। সেটা হচ্ছে এটা এত আনগভার্নড স্পেস, এই আনগভার্নড স্পেসকে আপনি কোনো কিছু দিয়ে গভর্ন করতে পারবেন না। সেই জন্যই আসলে সব দেশে যে 57 ধারা, এইটা ওইটা নানান রকমের করা হচ্ছে। কিন্তু যারা এইভাবে নিয়ন্ত্রণ করতে চান, তারা এইটা ভুলে যান যে একদিন তারাও আবার এই নিয়ন্ত্রণের শিকার হতে পারেন যখন পট পরিবর্তন হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এই আবার সিটিজেন জার্নালিজম বা এই যে ইন্টারনেটের কারণে যে জার্নালিজম বা সোশ্যাল মিডিয়া, আর একটা নতুন জিনিসের সঙ্গে যুক্ত হয়েছে, ওই যে ফেক নিউজ। এটা তো এখন প্রায় মোটামুটি সবাই, হ্যাঁ মানে ফেক নিউজের শিকার হয়ে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই। তো সেই ফেক নিউজটা আপনি অ্যালাউ করবেন কি করবেন না, আমার চিন্তার জগতে যদি যে কোনো রকম একটা অবস্থান থাকে,
সেই চিন্তার জগৎটা আমি প্রকাশ করতে পারবো কি পারবো না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার এই স্বাধীনতা তো আসলে আমার অবিচ্ছেদ্য অধিকার। এখন ধরেন ডক্টর আরিফিন সিদ্দিক সম্পর্কে আমার মনের মধ্যে হয়তো একটা কথা আছে, একটা সমালোচনা আছে, আমি ওনার সামনেই বললাম, এখন আমি সেটা প্রকাশ করতে পারবো কিনা। আগে হয়তো প্রকাশ করা যেত না ওইভাবে, কিন্তু সিটিজেন জার্নালিজমের এই বিষয়টা ইন্টারনেটে এসে কিন্তু অনেক সমালোচনার দ্বারকে খুলে, হ্যাঁ সে তো না ওই তো খুলে, সেই জন্যই নিয়ন্ত্রণের প্রশ্ন আসছে। দেখা যাচ্ছে যে আপনি আইপি অ্যাড্রেস, দেখা যাচ্ছে সাহারা মরুভূমির মধ্যে, তো আপনি তার আইপি অ্যাড্রেস খুঁজে পাবেন না। সে না, আমি বলছি যে মানুষের মনের যে ইচ্ছাটা, চিন্তার যে জগৎটা, সেইখানে কোনো রকমের কাছি চালানো বা সেইখানে কোনো রকম হস্তক্ষেপ করাটা রাষ্ট্রের বা সমাজের ওইভাবে আছে আমি কিনা। আপনাদের কাছ থেকে থিওরিটিক্যাল উত্তর পাচ্ছি, আমি একদম সরাসরি উত্তর চাই। জি, বলেন। আপনাদের সবার কাছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আমরা যখনই দর্শকদের কাছে যাই তখনই তারা একটা প্রশ্ন তোলে যে এই গণমাধ্যমটি পক্ষপাত দোষে দুষ্ট, এই গণমাধ্যমে এ ধরনের নিউজ দেওয়া হয়, সবসময় সমালোচনাগুলো আসে। যদি মোজাম্মেল বাবুর কথা অনুযায়ী আসলে ওই ধরনের গণমাধ্যম না হলে, আমরা জনগণের বিনিয়োগ না হলে আমরা এই ধরনের প্রশ্ন তুলতে পারবো না, তাহলে ধরে নিতে হয় যে আমাদের গণমাধ্যমগুলো আসলে এই দোষে দুষ্ট। এবং তাহলে কি আমাদের জনগণের গণমাধ্যমের প্রতি আস্থা নেই? সলিমুল্লাহ খান, আমি একটা লাইন শুধু যোগ করবো, তাহলে সলিমুল্লাহ আলোচনার জন্য সুবিধা হবে। আপনি রাস্তায় গিয়ে যে কোনো গণমাধ্যম সম্পর্কে, পত্রিকা বা টেলিভিশন নেটওয়ার্ক সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনার ওর দর্শক এবং পাঠক কিন্তু বলে দিবে যে এইটা এই পন্থী, এইটা এই পন্থী। এইটাই শুধু আমি যোগ করতে চেয়েছি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আলোচিত হয়েছে, আমি সেখান থেকে একটু সামনে আসি। গণমাধ্যম কথাটা আমরা আলোচনা করছি কেন? কারণ তার এক ধরনের ক্ষমতা আছে। এর আগে আমরা ক্ষমতা বলতে বুঝতাম রাষ্ট্র ক্ষমতা, কিন্তু রাষ্ট্র ক্ষমতার বাইরে অন্যান্যদেরও ক্ষমতা ছিল। আমরা ফরাসি বিপ্লবের সময় যে গল্পটা শুনেছিলাম, যে সমাজ সেখানে 3টা বর্গে বিভক্ত, শ্রেণী বললাম না, ইংরেজিতে স্টেট বলে, যে উপরে হচ্ছে ধর্মযাজক শ্রেণী। ফ্রান্সের মোট জমির বলতে গেলে 4 ভাগের বলা হয় 3 ভাগই চার্চের অধীনে ছিল, এত বেশি জমিদার ছিল তারা। তারপরে ছিল অভিজাত শ্রেণী, যারা জমির মালিক, এটা 2 বর্গ। 3 নম্বর বর্গকে বলা হতো পিপল। এর মধ্যে ব্যবসায়ীরা ছিলেন, এর মধ্যে শ্রমিকেরাও ছিলেন, সবাই ছিলেন। তারা যখন বিপ্লব করলেন তখন একটা ক্ষমতা, যেটাকে আমরা এখন গণমাধ্যম বলছি, তা প্রথম প্রকাশ্য হলো যে সংবাদপত্র এবং প্যামফ্লেট, এটা যখন প্রচারিত, মানুষ আগে লিথোগ্রাফে ছাপতো, প্রিন্টিং তখনও পুরোপুরি আসে না, ছবির স্থিত 19বিংশ শতাব্দীর গোড়ায়, আমি 18 শতাব্দীর কথা বলছি, তখন তার নাম দেওয়া হলো চতুর্থ বর্গ, ওই 3টার সাথে যোগ করে। এটা আমাদের রাষ্ট্রের নির্বাহী, বিচার আর সংসদ ওইটা নয়, কিন্তু এটা হচ্ছে এই শ্রেণীর বর্গ। তার যে রাষ্ট্র ক্ষমতার সাথে সে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো। কিন্তু বিপ্লবে জনগণ, বাবুভাই যে জনগণের কথা বললেন, তারা কিন্তু এইটাকে ব্যবহার করলো। এই অনেকে বলে ফরাসি বিপ্লব এই পত্রিকাই তৈরি করেছে, তারপরে পত্রিকার সার্কুলেশন বেড়ে গেল, আমরা সেটা জানি। একটা ওরা বলতো ফুইতো, ফরাসি ভাষায় ফুই মানে হচ্ছে পাতা, পাতা উল্টে যায়, যে আমরা পত্রিকাকে তখন ফুইতো বলতে সিরিয়াল লাগে, যে ক্রমশ ধারাবাহিক মানুষ পত্রিকা পড়া শুরু করলো, উপন্যাস পত্রিকা ছাপা ছিল। আমরা যে বিখ্যাত 3 মাস্কেটিয়ার্স, আলেকজান্ডার দুমা, এগুলো সব ধারাবাহিক ছাপা হয়েছে। মিডিয়ার ক্ষমতা প্রকাশিত হয়েছে। আমরা বর্তমান শতাব্দীতে দেখেছি যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বিংশ শতাব্দীতে, সবগুলো পত্রিকা ঘুরিয়েছে। আমি নাম বলতে কোনো দ্বিধা করব না, আনন্দবাজার পত্রিকা 1921 সন থেকে শুরু হয়েছে। যত কলকাতায় দাঙ্গা হয়েছে সবগুলোর পিছনে আনন্দবাজারের ভূমিকা ছিল। এমনকি তপন রায়চৌধুরীর মতো লোকও তার বই আত্মজীবনীতে লিখেছেন, এই যে বাঙাল নামাতে, এই যে পত্রিকা ছাড়া এই ধ্বংসযোগ্য হতো না। কাজে গণমাধ্যমের বিপ্লব করার যেমন ক্ষমতা আছে, অনুরূপভাবে ডিজাস্টার করারও ক্ষমতা আছে। আমি তার ক্ষমতার কথা বললাম। এখন যেখানেই ক্ষমতা সেখানে নিয়ন্ত্রণের প্রশ্ন আসে। নিয়ন্ত্রণ করবে কি? আগে তো আমরা কুইনাইন সারাবার জন্যে, মানে জ্বর সারাবার জন্য কুইনাইন দিয়েছিলাম, এখন কুইনাইন সারাবার জন্য কী করব? রাষ্ট্র স্বৈরাচার করে, সেটা থামাবার জন্য জনগণের হাতিয়ার হলো গণমাধ্যম। এখনও বাংলাদেশের রাজনীতি এখন একটা স্তম্ভতমে অবস্থায় আছে। এখন গণমাধ্যমের মধ্যে আমরা লক্ষ্য করি কিছু কথা যদি বলা যায় কৌশলে, কিন্তু সেই গণমাধ্যমে যদি বলা না যায় তাহলে মনে হবে কি রাষ্ট্র একটা ধ্বংসের দিকে চলে যেতে পারে। গণমাধ্যম ব্যাপারটা শুধু গণমাধ্যমের জন্য নয়, মানুষের জন্য দরকার। বলা যায়, হ্যাঁ, কোথাও কিছু বলা যায়, সেটা হচ্ছে এখন বলা হয় কি ঈশপের গল্প আছে না, কৌশলে বলে কাক এবং কোকিলের গল্প আকারে বলতে হয় আপনাকে, অর্থাৎ নিজের গল্প বলা যায় না, আপনি রূপকে বলেন, অ্যালেগরিক্যালি বলেন। আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম, জনগণের অর্থায়নে মানে হচ্ছে, আমাকে যদি একটা বড় টেলকো বিজ্ঞাপন দেয়, যে যদি আমার বিজ্ঞাপনের 10% বিজ্ঞাপন দেয়, আমার রেভিনিউর 10% যদি কোনো টেলকোর কাছে হয়, সে যত অনিয়মীয় করুক আমি চালাতে পারবো না। আমি ওই টিভি চাই যে টিভি বিজ্ঞাপন আমি তো একটা ওর বাক্যে মন্তব্য করি। আমরা ক্ষমতা সম্পর্কে যে বিখ্যাত প্রবাদ বাক্যটা জানি, বিলেতের কোন এক রাষ্ট্রনায়ক লর্ড অ্যাক্টন বলছিলেন
যে পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস, অ্যাবসলিউটলি। এখন পত্রিকা যে অল্প অল্প ক্ষমতা আছে, আমি এমনও পত্রিকা বাংলাদেশে দেখেছি, ধরেন এখানে আমরা 7 জন বসেছি, তার মধ্যে রশিদ সাহেব কোনো পছন্দ করেন না, 6 জনের ছবিটা ছাপাইছেন, এটা কাইটে দিয়েছেন, এমনকি মাঝখানে হয়তো বাবুর মুখের উপর আমার মুখ বসাই দিতে পারে, এমনও পত্রিকা করতে আমি দেখেছি। এইটা হচ্ছে নিম্নমানের সাংবাদিকতা। তাতে হয় কি, তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। ওই যে মিথ্যাবাদী রাখাল বালকের মতো, সে যখন একটা সত্য খবর বলবে বিশ্বাস করবে না। সম্প্রতি অনেক কারণ হয়েছে, আমরা জানি, ওই যে 1/11 বলে কি একটা ঘটনা হচ্ছিল না দেশে, সেই সময় নিয়ে অনেক সাংবাদিকদের কাহিনী আমরা শুনেছি। পত্রিকার যেহেতু ক্ষমতা আছে, অতএব পত্রিকা নিজেই নিজেকে ব্যবহার করতে চেয়েছে ক্ষমতা পরিবর্তনে অথবা ক্ষমতা ধরে রাখতে। কাজে সমস্যাটা আমি ক্ষমতার দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আপনি ক্ষমতার দৃষ্টিকোণ থেকে দেখছেন বলে আমি একটু ডক্টর গোলাম রহমানের কাছে যাব, কিন্তু মোজাম্মেল বাবু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি গণমাধ্যম ব্যবস্থাপক, গণমাধ্যম আসলে কি আপনার কাছে, উনি যেটি বলছেন ক্ষমতার কথা, আপনারা বলছেন গণমাধ্যম কি ক্ষমতা, গণমাধ্যম কি ব্যবসা, নাকি গণমাধ্যম আসলে দায়বদ্ধতা? বাংলাদেশের গণমাধ্যম কোনটা করছে? একদম সব। প্রথমে তো যে কোনো একটা গণমাধ্যমে তো ব্রেক ইভেন হতে হবে। এটা যদি কারো সাবসিডিতে চলে তো একদম সব শেষ, এটা গণমাধ্যমই হলো না। কিন্তু আমি বিজ্ঞাপন বাদ দিয়ে, বিজ্ঞাপনটা একসময় ভালো ছিল, কারণ বিজ্ঞাপন যে আমার গণমাধ্যমে বিজ্ঞাপনটা দেখলে মানুষ ওই প্রোডাক্টটা কিনবে, মানুষকে রিচ করার জন্য আমাকে ব্যবহার করতো। এখন ওইটুক করার পর এখন কুইন আইন সারাবে কে? ও আমাকে ব্যবহার যেহেতু করে, ওর কোনো খবর আমি আর ছাপতে পারি না। এই জন্য আমার বাংলাদেশে বাস্তবতা মনে হয় সাবস্ক্রিপশন, বিশেষত টিভি পত্রিকার ধরনের এক ধরনের সাবস্ক্রিপশন আছে, কিন্তু সেটা আবার উল্টা। আমি 87 সালে দেশবন্ধু পত্রিকার সম্পাদক ছিলাম। 3 টাকা ছিল দাম, 1.5 টাকা 2 টাকা পেতাম হকারের কাছ থেকে, ওইটা দিয়ে আমার খরচ উঠে যেত। বিজ্ঞাপন হচ্ছে আমার লাভ। এখন পত্রিকার 5 টাকার পত্রিকার কাগজের দাম শুনছি 60 টাকা, সুতরাং ওইখানেও ওই জনগণের সাবস্ক্রিপশনটা নষ্ট হয়ে গেছে। টিভি যদি এখন সাবস্ক্রিপশন বেসড হতো, 5 টাকা যদি আমার গ্রাহক দিত, 1 কোটি দর্শক 71-এর 5 টাকা পেলে আমি বিজ্ঞাপন শূন্য চালাতাম। বিজ্ঞাপন শূন্য যেদিন চালাতে পারবো, যখন আমার মাসেল হবে, তখন বিজ্ঞাপন যেটা আসবে সেটা তার প্রয়োজনে। এখন তো সে বিজ্ঞাপন দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, আমাকে তো কথা বলতে দিতে চায় না। যারা বিজ্ঞাপন দেয় বাংলাদেশের, তারাই তো অঘটন ঘটায়। এখন এই অঘটন যারা ঘটাবে, তারাই যদি আমার গলা বন্ধ করে দেয়, আমি আর কিভাবে জনগণের মাধ্যম হবো? ডক্টর গোলাম রহমান কি বলবেন, বিজ্ঞাপনের উপর নির্ভরশীল এই গণমাধ্যমগুলো আসলে কতটা পক্ষপাত মুক্ত হয়ে কাজ করতে পারে? আর আরেকটা প্রশ্ন আমি একটু এখানে ছুড়ে দিতে চাই, কারো পক্ষে কি আসলে নিরপেক্ষ হওয়া সম্ভব? যেমন আমাদের স্লোগানই হচ্ছে আমরা নিরপেক্ষ না, মানুষের জন্য বা মুক্তিযুদ্ধের জন্য। কারো পক্ষে আসলে আদৌ কি নিরপেক্ষ শব্দটা কার্যকর কিনা? ধন্যবাদ। প্রথমে বোঝা দরকার যে গণমাধ্যম বলতে আমরা কি বোঝাচ্ছি। আসলে গণমাধ্যম ওই রিয়েল অর্থে এটাকে শ্রেণী মাধ্যম বলতে হবে। সেই অর্থে এটা কোনো না কোনো ক্লাসের জন্য মিডিয়ামটা। যার কাছে টেলিভিশন কেনার পয়সা নেই, টাকা নেই, সে কিন্তু টেলিভিশন দেখতে পারে না। সুতরাং এটা যে গণমানে সব জনগণের জন্যই টেলিভিশন কিংবা সব জনগণের জন্যই পত্রিকা, সংবাদপত্র কিংবা চলচ্চিত্র, এটা কিন্তু বলা যাবে না। কারণ যাবে না এই জন্যে যে যিনি পড়ালেখাই করতে পারেন না, তার জন্য পত্রিকার কোনো অর্থ নেই। বিষয়টা এইভাবে দেখতে হবে। সুতরাং গণমাধ্যম যতই আমরা বলছি গণমাধ্যম, কিন্তু এটা একটা শ্রেণী মাধ্যম। এটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, আবার ক্লাসই তারা এটাকে ব্যবহার করে। একই সাথে দেখতে হবে যে যখনই আমরা গণমাধ্যমের কথা বলি, তখন কিন্তু একটা ইনস্টিটিউশনের কথা বলি সেই মাধ্যমের সাথে, যে কারণে আমরা ওই সিটিজেন জার্নালিজমের সাথে এটাকে আলাদা করতে পারি। কারণ সিটিজেন জার্নালিজমের ওই ইনস্টিটিউশনটা কিংবা ওই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা নেই, এবং এডিটোরিয়াল বলতে কিছু নেই। কিন্তু গণমাধ্যমে, প্রতিটি গণমাধ্যমে আলাদা আলাদা মূলধারার কোনো মেইন স্ট্রিম যে মিডিয়া, সেগুলোকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে এগুলো প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে। এখন ধরা যায় এই প্রতিষ্ঠানটি কার জন্য কাজ করছে কিংবা কাকে উদ্দেশ্য করে কাজ করছে। আমরা যে এই যে 700 কোটি মানুষ এই দুনিয়াতে আছে, এই 700 কোটি মানুষ কিন্তু 700 কোটি ক্যারেক্টার, একজনের সাথে আরেকজনের মেলানো যাবে না, ভিন্নভাবে বিবেচনা করতে হবে। তো তাহলে আমরা 31টা কিংবা 41টা টেলিভিশন হলেই 41 রকম হতে পারে, হওয়াটা স্বাভাবিক। সবই যে আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের সবার কাছে। কালকে আমাদের এই অনুষ্ঠানে না সোহেল রানা এসেছিলেন। হ্যাঁ, উনি বলছিলেন, যেহেতু আপনারা এখানে অনেকেই সাংবাদিক আছেন, উনি বলছিলেন যার কোনো কাজ নেই সেই হয় সাংবাদিক। এই কথাগুলো আরো একটা কথা বাক্য উনি বলেন নাই, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এটা একটা সময় ছিল, সাংবাদিকদের কাছে বাড়ি ভাড়াও দেওয়া হতো না, মেয়েও বিয়ে দেওয়া হতো না। সেটা বদলেছে অনেকে। হ্যাঁ, অনেক চেঞ্জ, অনেক। হ্যাঁ, এখন পরিবর্তন হচ্ছে। অবশ্যই হয়েছে, কারণ এখন
প্রযুক্তি, গণমাধ্যমের শান শৌকত, গণমাধ্যমের যে গ্ল্যামার, এগুলো তো কম না, এগুলো তো অনেক বড় মানে ব্যাপার। ক্ষমতা গ্ল্যামার আবার হয়তো সোহেল রানা ইয়ে করবেন, রাগ করবেন আমাদের মন্তব্য শুনলে। সোহেল রানারা যে ধরনের ছবিতে কাজ করেছেন, যে ধরনের ছবি বানিয়েছেন, সেই ছবির আবার এখন দর্শক মোটামুটি নেই বললেই চলে। তবে আমি নিশ্চিত আরেক জন্মের সোহেল রানা টেলিভিশন অ্যাঙ্কর হইতে চাবে। টেলিভিশনে যাওয়া অবস্থা। তবে আমাদের এখনো বড় পর্দায় যাইতে চাবে না। তাহলে আমি একটু মুশফিকুর রহমান গুলজারকে যে কাছেই যেতে চাই, বড় পর্দায় যেতে চাইবে না, কারণ টেলিভিশন কি চলচ্চিত্রের চেয়ে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে Reach বেশি পপুলার হয়ে reach গেছে বেশি। বা ইন্টেলেকচুয়াল লেভেলে বেশি চলে গেছে? না, এটাই সত্যি কথা যে গণমাধ্যম হিসেবে চলচ্চিত্র এখন অনেকটা নাজুক অবস্থা। যেটা একটু আগে বলা হলো যে আগে সাংবাদিকদের বাড়ি ভাড়া কেউ দিতে চেত না, এখন সেটি আমাদের চলচ্চিত্র পরিচালকদের ক্ষেত্রে বলবৎ হয়েছে। ঠিক যে অনেক অনেক কিছু কারণ আছে, যে আগে যেমন মানুষ চলচ্চিত্র দেখার জন্য উদ্গ্রীব থাকতেন, আর বিনোদনের কিছু ছিলই না। এখন যেটা 31টি টেলিভিশন, অসংখ্য পত্রপত্রিকা, এরপরে মোবাইলে প্রতিনিয়ত বিনোদন পাচ্ছে, ইচ্ছা করলেই যে কোনো ছবি এখন মোবাইলে দেখতে পারে, সেটা হলিউডের হোক বলিউডের হোক, আর আমাদের ছবি তো আছেই। তো সব মিলায় আমরা চলচ্চিত্রে দর্শক হারিয়ে ফেলেছি। এবং অন্য অন্য যেটা মাহফুজুল্লাহ বললেন যে হ্যাঁ। একসময় যে ধরনের চলচ্চিত্র হতো সেই দর্শক এখন আর নেই। এখন নেই, তো একটি কারণ আছে, সেটাই বলি। এখন অনেকেই সময় বের করে চলচ্চিত্র দেখতে যায় না। আমরা খুব সত্যি কথা বলি, যেটা একটু কেউ একজন বলছিলেন যে দর্শকরা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা কিন্তু দর্শকদের নিয়ন্ত্রণ করতে পারি না। কেননা দর্শক যেটা চায়, যারা একটি পেশা নিয়ে ওই পেশা ছাড়া তারা আর কিছু বোঝে না, এবং ওইটাই তাদের জীবন জীবিকা, পরিবারকে বাঁচানো, সন্তানকে লেখাপড়া শেখানো, তাকে দর্শকদের অনুসারেই চলতে হয়। এখন আমি একটি ছবি বানালাম শিল্পমান সম্পন্ন, এবং আমরা অনেকেই বানাই, এখনও অনেকে যুদ্ধ করে বানাই, কিন্তু সেই ছবি দর্শক আমরা পাই না। কারণ ওই দর্শক এখন সিনেমা হলে যাওয়ার আগ্রহ খুব কম বোধ করেন, নানা কারণে। তার পারিবারিক সমস্যা থাকতে পারে, পেশাগত সমস্যা থাকতে পারে, আমার মনে হয় রাস্তার পারিবারিক যানজট থাকতে পারে, যানজট হলে হলের ভালো পরিবেশের সিনেমা জন্য আসলে হতে কিন্তু পারে। আমরা ঠিকই দেখি আয়নাবাজি। না কিন্তু না স্বামী, এখানে সেটা 5 বছরের মধ্যে একটা। এখানে আমার একটা তাহলে ছোট্ট একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ভারতে এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তো কোনো অংশে কম শক্তিশালী না, সেখানে সিনেমাও কম শক্তিশালী না। সেখানে তো সিনেমা কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যায় একটা ছবির, তো সেখানে এই অবস্থা কেন, আর আমাদের এখানে এই অবস্থা হ্যাঁ, ওদের এই পরিবেশনটা মূল অনেক সমস্যাটা কি পরিবেশন নাকি ক্রিয়েটিভিটির ক্ষেত্রে? না, ক্রিয়েটিভিটিও আছে, সে সাথে পরিবেশনও আছে। পরিবেশনটা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে বলছি যে আমাদের এখানে ডিজিটাল চলচ্চিত্রের যে যুগটা আসলো, যখন আমরা 35 মিলিমিটারের সেই অ্যানালগ পদ্ধতির বলি বা সেই সেলুলয়েডের পিতার সিনেমার যুগ বলি, সেটা যখন চলে গেল, ডিজিটাল চলচ্চিত্র আসাতে হলো কি, আমরা এমন একটা নতুন মাধ্যমে আসলাম যে আমরা এটা কিছুই জানি না, হঠাৎ করে চলচ্চিত্র নির্মাণ করতে প্রযুক্তি চাই। জানেন না, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে কি জানেন না? না, আমরা বলি আমি সেটাই, যে আমরা এটা একটা পর্যায়ে উনি আসলাম, যেটা যেটা বলতে সিনেমা- যাচ্ছে যে কন্টেন্ট তো একটা আবার জাস্টিফাই করতে হবে, টাকার তো উঠতে হবে, কন্টেন্ট দেখানোর হল নাই। সেটাই হল যেহেতু নাই, একটা মানে ভালো- ডিজিটালাইজড হল নাই, সিনেমা হল নাই। হল- এখন টাকা না উঠলেও কি করে বানাবে আলটিমেটলি? তো বাবুর করে আমি বলি, একটু আমাকে 1 মিনিট সময় দিলে বলতে পারবো যে আমরা একটা ছবি ডিজিটালে বানালাম, একটা চলচ্চিত্র, সেটি আমরা 2K রেজুলেশন না দিলে সেই ছবিটি ভালো দেখা যায় না। কিন্তু আমাদের এখানে কোনো একটি সিনেমা হলে, এই সিনেপ্লেক্স 2K নাই তো, ব্লকবাস্টার ছাড়া কোথাও তো না, নাই, 2K নাই। আমরা কি করি, ওই সেই ছোট্ট ইলেকট্রনিক্স যে প্রজেক্টর আছে, সেটিতে আমাদের প্রদর্শন করতে হয়। না শোনা যায় ভালো সাউন্ড, না দেখা যায় ভালো ছবি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন আগে সিনেমা হলে আমাদের ছবিগুলো দিতাম, তখন সিনেমার মালিকদের নিজস্ব মেশিন ছিল, সেখানে কার্বন দিয়ে চালাতো, সেটা কোয়ালিটি মেনটেন করতো। এখন হচ্ছে কি, এই যেটা আমরা দিচ্ছি, এটা মেশিন ভাড়া আমাদের দিতে হচ্ছে, লোকও আমাদের দিতে হচ্ছে। অর্থাৎ যেখানে আমাদের আগে শুধু একটি সিনেমা বানিয়ে তার মানে কিছু একটা poster- চলচ্চিত্র বানানোর জন্য যে উদ্যোগ, যে ইন্সপিরেশনটা আগে ছিল, সেটি এখন আপনাদের নষ্ট নষ্ট হয়েছে, কারণ আমাদের বাড়তি খরচ দিতে হয়। বিজনেস মডেল না, তবে বাড়তি খরচ দিতে হয় আমাদের। একটা বিষয় কিন্তু লক্ষণীয় এখানে, আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে ছবির জগতে আমরা একচ্ছত্র দায়িত্ব দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের চলচ্চিত্র নির্মাতাদের কিংবা এই সেক্টরকে আমরা বাইরের চলচ্চিত্র আনিনি, বাইরের চলচ্চিত্র আমদানি হয়নি, একচেটিয়া তাদের করার কথা, কিন্তু সবসময় কোনো না কোনো অজুহাতে কিংবা কোনো না কোনো কারণে চলচ্চিত্র সেই উন্নতি কিংবা উন্নয়ন হয় নাই। এটি হলো বাস্তবতা। কারণ কোনো সময় দেখা গেছে হলের ব্যবস্থাপনা নেই, কখনো দেখা যাচ্ছে হল নাই, কখনো দেখা যাচ্ছে প্রযুক্তিগত না, তাহলে এখানে স্যার একটু এখানে কখনো দেখা যাচ্ছে ভালো কাহিনী নাই। আমি একটা না, আরেকটা- বাংলাদেশের স্বাধীনতার আগেও তো বেশ কিছু ছবি তৈরি হয়েছে যেগুলি মানুষ পাগলের মতো দেখেছে। ভালো ছবি তো তাহলে তো আমি বলি, এই আগে তো digital ভালো যুগ ছবি আসার হয়েছে। আগে স্যার,
ডিজিটাল যুগে আসার আগে অনেক তারপরেও সুন্দর কিছু সুন্দর ছবি মাঝে মধ্যে হয়েছে। হঠাৎ একটা অনেক একটা ভালো সুন্দর ছবি ছবি হয়, হয়েছে। কিন্তু ছবি হয় না, জেনারেল আমরা কত এটা 47 বছরে এটা একটা কিছু আমাদের পাই। ডিজিটাল যুগ আসার আগে অনেক না, এরকম ছবি গণমাধ্যমের এখনো অংশ তো হয় না, সিনেমা। কিন্তু আমরা রিটার্ন পাই না দেখে প্রযোজকরা বিনিয়োগ করতে চায় না, কতবার কোটি টাকা লস দিবে। মেজর জেনারেল এটি হচ্ছে আপনি কি সমস্যা। বলবেন? আমি অন্য দৃষ্টিতে দেখতে চাই। তো একটা হলো যে মিডিয়া ইজ এ পার্ট অফ স্টেট, দ্য স্টেট ইজ কানেক্টেড টু এ পাওয়ার। তো এই পাওয়ার ইকুয়েশনে মিডিয়া কিভাবে আসছে আমার মনে হয় আমরা বলছি, বাট আমরা এটাকে সেগমেন্টেড করছি না। মিডিয়া ইজ অ্যান এলিমেন্ট অফ পাওয়ার অফ দ্য স্টেট, যেমন মিলিটারি ইজ এ পাওয়ার, ইকোনমি ইজ এ পাওয়ার, পলিটিক্স ইজ এ পাওয়ার। তো এই পাওয়ারটা যখন আছে তখন সবাই এই পাওয়ারটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে বা অ্যাকুয়ার করবে। তো সেই অ্যাকুয়ার করার ক্ষেত্রে এখন সেটি পলিটিক্যালি ইউজ করছে না ইকোনমিক্যালি ইউজ করছে, যেটি বাবু ভাই বললেন যে একটা কর্পোরেট হাউস এটাকে ওন করছে। তো যখনই সে একটা মিডিয়া ওন করছে বা একটা টেলিভিশন স্টেশন ওন করছে, তখন সার্টেনলি হি ইজ অ্যাকোয়ারিং এ পাওয়ার। সেটি তাকে একটা সার্টেন অ্যাডভান্টেজ দিচ্ছে সোসাইটিতে ইনফ্লুয়েন্স করার জন্য বা তার বিজনেস প্রমোশনের জন্য। এটি হলো একটি সাইড। আবার হচ্ছে এই মিডিয়াগুলো যদি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, তাহলে একটা পলিটিক্যাল ফিলসফি বা একটা পারসেপশন তৈরি করতে তো বড় ভূমিকা রাখে। আবার মিডিয়ার আরেকটা সাইড আছে, হোয়াট মিডিয়া নট অনলি ডেলিভার্স দিস, তাদের হচ্ছে বিনোদনের একটা চ্যাপ্টার আছে। তো বিনোদনের চ্যাপ্টারেতে গিয়ে ওইখানে কম্পিটিশনটা ওইভাবে নেই, সেটা কমার্শিয়াল কম্পিটিশন ওখানে নেই। ওটার কারণ কি? Commercial ওখানে competition. ওটার একটা বড় কারণ কি এফিশিয়েন্সি। যেমন আমি সোহেল রানার প্রসঙ্গটা আবারও টানছি, উনি বলেছেন সাংবাদিকের Yes, কথা right. উনি বলছেন যে আমাদের টেলিভিশন আমরা শুধু কপি পেস্টই করি এবং কোনো ভালো সাংবাদিক নেই। আমি আজকে ওখানে বসে যেতে বলছিলেন যাচ্ছি যে না, আমরা আমি কোনো শুধু টেলিভিশন উদাহরণ দিতে ইন্ডাস্ট্রিতে যাচ্ছি রিপোর্ট করি না। যে আপনি যখন বাংলাদেশে একটি নাটক হচ্ছে টেলিভিশনে, আমি এখন পলিটিক্স থেকে দূরে গিয়ে একটা বিনোদনে যাই, তো সেখানে দেখছি যে আমাদের ঘরের ছেলে মেয়ে মেয়েরা বেশি দেখছে স্টার জলসা। তো কেন? ওটা তাদেরকে অ্যাট্রাক্ট করছে। তাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে কি আছে যেটি তোমাকে অ্যাট্রাক্ট করছে, তো সে বলতে পারছে না, মানে এক্সপ্লেইন করতে পারছে না, বাট শি লাইকস ইট। তাহলে এখানে আপনি যে এখানে যে প্রোডাকশনটা করছেন, যে ডেলিভারি করছেন মিডিয়াতে, সেই ডেলিভারিটা ওই টার্গেট পপুলেশনের কাছে ওটি গ্রহণীয় হচ্ছে না। তো এই যে একটা অ্যাপিলিং তাহলে কন্ডিশন, আমাদের দর্শক কি বদলে গেছে নাকি আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি না নষ্ট হয়ে এটি গেছে কোনটা? অবশ্যই কোয়ালিটির একটা ব্যাপার আছে। ব্যাপার আছে আরেকটি হলো, যেমন আমরা নিউজ মিডিয়ার ক্ষেত্রে আমি কতগুলো এক্সাম্পল দিতে পারি। যে এই মুহূর্তে আমি একটা চ্যানেলে শুনছি, সে নিউজ করছে যে যশোরে ফুল উৎপাদন করে, এটা খুব কমন নিউজ দিয়েই বলছি, ফুল উৎপাদন করে, এটি আমাদের বর্ষ বরণ উৎসবে ব্যবহৃত হয়। তো সে বলছে ফুল এবার বিক্রি হচ্ছে না, এই কারণে ফুলের চাষিরা খুব লস করেছে। আরেক মিডিয়া বলছে যে ইটস এ ভেরি লার্জ বিজনেস, হচ্ছে 200 কোটি টাকার ব্যবসা হচ্ছে ফুলের। পাশাপাশি এক এক পার্সপেক্টিভ থেকে দেখা না আমি যায় বলছি গ্লাসটা পানি ভর্তি, পানি অর্ধেক এটি খালি। বলছি যে এটি হচ্ছে কি দর্শককে এটিকে বিভ্রান্ত করছে। এখানে কি হচ্ছে, যেটি বাবু ভাই বলেছে, এডিটোরিয়াল যে ফাংশন সেটি কাজ করছে না। তাহলে যেটা প্রশ্ন করেছিলাম, বাংলাদেশের দর্শক কি আমাদের গণমাধ্যমকে বিশ্বাস করে না, আস্থা নেই? আমি বলছি না বিশ্বাস করে না, বিশ্বাস তো করবেই, কিন্তু পূর্ণ বিশ্বাস করে না। বিশ্বাস করে, বিশ্বাসের ভেতরে ভাগ আছে। তো এই সেগমেন্টেড ওয়ে যদি আপনি analyze এখানে করেন, একটা আপনাকে আমি প্রথমেই বিভ্রান্ত করেছি। আপনি আমার কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছিলেন সেটা না দিয়ে উল্টা দিকে যাওয়াতে 15-20 মিনিট গেল। এখন বাংলাদেশের গণমাধ্যম নিরপেক্ষ কিনা মূল জায়গায় যদি যাই, আমি এখানেও নিরপেক্ষ বলে শব্দটার ব্যবহার নেই। আমি তো নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, এগুলি কোনো শব্দের অর্থই জানি বুঝতে পারি না আমি। মানে নিরপেক্ষ মানে কি, না, নিরপেক্ষ মানে কি কেউ হতে জানি পারে না। তাও জানি না, বস্তুনিষ্ঠ মানে কি সেটাও জানি না। ফ্যাক্ট অ্যাজ ইট ইজ। না, ফ্যাক্ট অ্যাজ ইট ইজ কি, ফ্যাক্ট দেখার চোখ How do you look at facts? ফ্যাক্ট দেখলে একরকম দেখা যাবে, হ্যাঁ। আরেক পাশ থেকে দেখা গেল Fact as it সেটাই is। বলছিলাম, হ্যাঁ, আনন্দ তাহলে থাকতে fact পারে। as- Perspective আমি তো এখানে analysis অন্তত আছে। 3 জন আছে জার্নালিজমের শিক্ষক। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আমি তো ছাত্র জার্নালিজমের, যেহেতু আমি পড়ি নাই, আমার মাস্টারই পড়ি না। বাকি দুজন শিক্ষক। 3 জন, আপনিও শিক্ষক, আপনার শিক্ষক ওনারা। এই বস্তুনিষ্ঠ মানে কি? এই বস্তুনিষ্ঠ প্রত্যেক দিন শুনি যে গণমাধ্যম হতে হবে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ তো হতেই হবে। সত্যনিষ্ঠ অন্য জিনিস, বস্তুনিষ্ঠ এবং ডক্টর নিরপেক্ষতা স্যার যদি বলে। উনি অনেকদিন ধরে এটার সংজ্ঞা খুঁজে হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, আমি এটা সংজ্ঞা চাই। না, আমার তো মনে হয় এটা এই প্রশ্নের উত্তরই আমাদের খোঁজা দরকার। কারণ সাংবাদিকতার একটাই
জায়গা, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ পরিবেশন। বস্তুনিষ্ঠ কি? বস্তুনিষ্ঠ বলতে বহু কিছু হয়তো ব্যাখ্যা করা যাবে, কিন্তু সহজ কথা বলতে গেলে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার হয়তো দুটো দিক আছে, এই দুটো দিক নিয়ে আমরা চিন্তাভাবনা করে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে একটা রিপোর্ট করছি, কিন্তু দুটো দিক না, একটা ঘটনার 10টা দিক থাকতে পারে, সবগুলো দিক এই থেকে সব দেখা। দিক নিয়ে আসতে হবে। আমি দুটো দিক দেখলাম, আমার রাজনৈতিক একটা আদর্শ ভিতরে ভিতরে কাজ করে, আমি সেটার সঙ্গে মোটামুটি একটু সঙ্গতি আছে, ওইটা দিয়ে আমি একটা রিপোর্ট করে ফেললাম। এটা বস্তুনিষ্ঠতা, মোজাম্মেল বাবু বুঝতে পেরেছেন? না, বস্তুনিষ্ঠতার আমরা ব্যাঘাত একটা বিরতি ঘটলো। নিয়ে আসি, বিরতির মাঝখানে আমরা চিন্তা করে নিই বস্তুনিষ্ঠতার আসল সংজ্ঞাটা এই কি। সঙ্গে আমি বুঝতে আচ্ছা, পারি বিরতি নাই। নিয়ে আমি ফিরছি গণমাধ্যম দর্পণে। আরেকজন শিক্ষক আছে, উনিও বলুক, সব শিক্ষকরা মিলে আমাকে বস্তুনিষ্ঠতা বুঝাইতে পারলে আজকের অনুষ্ঠান সফল। এইটাই আসল বস্তুনিষ্ঠতা আছে। বিরতি নেওয়ার গণমাধ্যম দর্পণে আছি আমি সামিয়া রহমান, এবং আমার সাথে যে অতিথিরা আছেন তারা কেউ কেউ গণমাধ্যমের শিক্ষক, কেউ কেউ গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যমের সাথে কোনো না কোনোভাবে জড়িত। বিরতির আগে মোজাম্মেল বাবু আপনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আমার শিক্ষকদের কাছে, যে আমার কাছেও অবশ্যই, যে বস্তুনিষ্ঠতা কি, আপনি কোনো সংজ্ঞায় মানতে রাজি নন, কিন্তু তার আগে আমি বস্তুনিষ্ঠতা নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করা যাবে, কিন্তু আমি একটু আরেকটা প্রসঙ্গেও যেতে চাই। সেটা হচ্ছে আমাদের একটি অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম এসেছিলেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রের সহায়ক পরিবেশ নেই, তাই গণমাধ্যমগুলো আসলে কাজ করতে পারছে না, তাই কি? এটা তো আরেক বিতর্ক। সুতরাং গণতন্ত্রের সহায়ক পরিবেশ আছে কিনা, অবশ্যই গণতন্ত্রের একেবারে এক্সট্রিম সহায়ক পরিবেশ নাই। গণতন্ত্র তো একটা চর্চার মধ্যে তৈরি করতে হয়, গণতন্ত্র দোকানে পাওয়া যায় না। বাংলাদেশ গণতন্ত্র চর্চার সময় পাইল কই? এখন বাংলাদেশে কেউ যদি খারাপ কাজ করে তার উপরে পিআর প্রেশার হয়, সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা লেখালেখি করলে তাকে প্রত্যাহার করতে হয়। এইটুক কালচার পর্যন্ত তো আসছে। সরকার তার অনেক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আপনি দেখেছেন যে বরিশালে ইউনোকে নিয়ে সোশ্যাল প্রেশারই তো এখন রাষ্ট্রযন্ত্র উল্টা, তার শাস্তিও তো দিয়েছিল রাষ্ট্রের একটি অঙ্গ, এখন রাষ্ট্র উল্টা করছে। সুতরাং গণমাধ্যম এবং গণমাধ্যমের মাধ্যমে এখনো যে অসংখ্য সিদ্ধান্ত বদলানো যায়, এটা কি গণমাধ্যমের অগ্রগতি না? উনি আরেকটা কথা বলছিলেন যে গণমাধ্যমের এরকম কারণে একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরি হয়েছে, সেটা আসলে কতটা আপনার একমত? গণমাধ্যমে কি আসলে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে? না, কথাটা এইভাবে বলা যায়। আপনার মার্কিন দেশের বিখ্যাত পণ্ডিত নোম চমস্কি একটা বইয়ের নাম আমরা সবাই জানি, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আমরা মনে করি গণতন্ত্র হচ্ছে জনমতের উপর ভিত্তি করে তৈরি করা সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা। কিন্তু এখানে একটা কথা আমরা মনে করি যে জনমতটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আপনার বাবু ভাইয়ের একটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি, আচ্ছা, আমাদের এটাও জিজ্ঞেস করা উচিত ছিল, তাহলে ইঞ্জিনিয়ারিংটা কি? না, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? আমি একটা ইকুয়েশন যখন আমরা লিখি, আমরা যখন y = f(x), ফাংশন এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা হয়, যে ডান দিকে থাকে। আমরা জনমতটাকে সেটাই দিই, জনমত যা বলে তাই সরকার হবে, প্রতিফলিত হবে। মাঝে মাঝে কোনো দেশে রিকলের ব্যবস্থা আছে, সেটাকে আমরা বলি। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, জনমতটা এটাও একটা তৈরি করা জিনিস। মানে তৈরি করা মানে একেবারে মিস্ত্রি আপনার বান্না যেভাবে তৈরি করে সেই জিনিস নয়, এটা আরেকটা জিনিস। দীর্ঘ মেয়াদে সেটাও তো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হ্যাঁ, তৈরি হয়। করা যায়। জনমত প্রভাবিত করা যায়, জনমত তৈরি করা যায়। এই যে আমরা বাংলা যেটাকে ঘরামি বলি, ঘর বানাই, ওইটাকেই আরবিতে বান্না বলে। আপনাদের একজন প্রযোজকের নাম সেরকম আছে, এই জন্য বলছি যে ঘর তৈরি করে ঘরামি, অর্থাৎ যে ঘর মিস্ত্রি। অনুরূপভাবে জনমত তৈরি করে যারা, তাদেরকে আমরা বলি গণমাধ্যম কর্মী বা সাংবাদিক। এমনকি যখন মুদ্রণ ব্যবস্থা চালু হলো, যেটাকে আমরা গুটেনবার্গ গ্যালাক্সি বলছি, ছাপাখানা শুরু হলো। আপনি বলছেন জনমতকে প্রভাবিত করা যারা, তারাই গণমাধ্যম কর্মী, নাকি আমরা ওয়াচডগ? না, সেটা জিনিসটা লক্ষ্য করেন। Observer না। আমরা বলছি যারা ট্যাক্স বই যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাপানো শুরু করলেন, যত মানুষকে তিনি প্রভাবিত করেছেন, জনমত তৈরি করেছেন। মানে আছে না, শিশুগণ দে মন নিজ নিজ পাঠে, এটা স্কুলের ছেলেরা পড়েছে, তারা মনে সদা সত্য কথা বলিবে, এইগুলি শুরু। হ্যাঁ, তার সার্কুলেশন কম ছিল, ডক্টর গোলাম রহমান যেটা বলছেন এটা এক ধরনের শ্রেণী মাধ্যম, সেটা আমি ভুলে যাইনি। কিন্তু তারপরে বলছি একটা ব্যাপক তুলনামূলকভাবে, আগে যখন হাতে লেখা পুঁথি হতো, একটা পুঁথি আপনাকে হাতে লিখে নিতে হতো। এখন আপনারা তো সবাই আজকাল থেকে কেউ লেখে না, সবাই শুধু ছবি তোলে, আপনার কোনো কিছু আর জেরক্স করতে হয় না। এখন দ্রুত টেকনোলজি বদলাচ্ছে। আমি সেটা বাদ দিয়ে বলছি আধুনিক যুগ বলতে যেটা আমরা বুঝি, আমি রেনেসাঁসের কথা বাদ দেবো, যেটাকে শিল্প বিপ্লব বলা হয়, অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করেন। ক্রমশ টেকনোলজি এত দ্রুত বিবর্তিত হয়েছে যে এখন আমরা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারছি সেকেন্ডের মধ্যেই। এইটাকে গণমাধ্যমের টেকনোলজি বলবো। আমি বলছি এটাকে যারা বলে না, বাচ্চাদের যে বেবি সিটিং করে, ইংল্যান্ডে বলে মাইন্ডিং দ্য বেবি, আমেরিকা বলে বেবি সিটিং।
আমরা যারা সমাজের মধ্যে মাইন্ডিংটা করে, ইংরেজি একটা শব্দ আছে আমাদের, ইনি আমার শিক্ষক, আমার মেন্টর, ম্যান মানে মাথা, ইনি আমার মগজকে তৈরি করেন। আমি বলছি গণমাধ্যমের কর্মীরা একদিক থেকে আর্টিজান, নেহায়েত শ্রমিক, খাটে, তারাও বেতনদারি কিন্তু মজুর, কামলা, হ্যাঁ, কিন্তু সহজ ভাষায়। অন্যদিকে হ্যাঁ একদিকে তারা কামলা, আরেকদিকে তারা কিন্তু আমলাও বটে, তারা আমল করে যা আমরা এটা আমল করি আগামীকাল। কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম, গোলকে সাহেব বলছিলেন কি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এখন হচ্ছে হোয়াট গণমাধ্যম থিংস টুডে, তাহলে গণমাধ্যম কর্মীরা যদি কামলা এবং আমলা হয়ে থাকে তাহলে তো নেগেটিভ ইমেজের ব্যাপারটা আসে না। আপনি তো কথা শেষ আমি করতে ঠিক দিলেন না। পরিষ্কার না উনি কি বলতে চাইছেন, তবে স্যার শেষ হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আমি যে গণমাধ্যমের কর্মীরা, যেই কর্মী মালিক সব মিলে বলছি, তারা এখন ফোর্থ স্টেট ধরেন, তো তারা যে মতটা তৈরি করাতে জীবন, এই যে পার্সপেক্টিভের কথা বললেন আপনি, যদি একটু সহজ করে বললেন ফ্যাক্টস, দেয়ার আর নো ফ্যাক্টস উইদাউট এ পার্সপেক্টিভ, এটা পরিষ্কার। থিওরি ছাড়া কোনো ফ্যাক্টস নাই। আমি থিওরির কথাটাই বলছি। আজকে যার হাতে ক্ষমতা আছে, মানে আমরা টেলিভিশনকে মনে করছি সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম, এখন বলছে সোশ্যাল মিডিয়া তার চেয়েও শক্তিশালী। এখন আপনার অনুষ্ঠান আমরা এখন না দেখলেও চলে, কাল সকালে ইউটিউবে দেখবো, এরপরে কি হবে আল্লাহ মালুম। কিন্তু আপনারা তো যতটুকু আমার মানুষের যেটুকু মালুম হচ্ছে, সমস্ত জিনিসকে একসাথে আমরা মাধ্যম বলছি, হয়তো এর মধ্যে কিছু সংজ্ঞার ভুল হতে পারে। আমি যে ছাপাখানা থেকে শুরু করে আজকে ইউটিউব পর্যন্ত সব জায়গাতে যেখানে একটাকে দ্রুত মাল্টিপ্লাই করা যায়, লক্ষ লক্ষের কাছে ছড়ে পড়ে, এটার নাম একটাই, ওয়াল্টার বেঞ্জামিন বহু আগে বলেছিলেন, মেকানিক্যাল রিপ্রোডাকশন। অর্থাৎ যেখানে আপনার শিল্প মেকানিক্যালি রিপ্রোডিউস হয়, তখন দুটো জিনিস ঘটে। আগে জিনিসটাকে আমরা মনে করি লুভ যে মিউজিয়াম, সেখানে না গেলে আমি মোনালিসা দেখতে পাবো না। এখন দেখি আমার বাথরুমের কাছেও, আমার টয়লেটের সামনে মোনালিসার ছবি আছে। ওই যে দূরত্ব, যেটাকে ইংরেজিতে অরা বলে, সেটা কমে যাচ্ছে, কিন্তু নিত্য নতুন আবার অরা তৈরি করা হচ্ছে। হিরোইজম, এই যে খেলাধুলা তো আমাদের করার কথা ছিল, এখন খেলাধুলা হচ্ছে। কিন্তু আমি একটু আপনি টেলিভিশন থেকে খেলা দেখেন, আপনি খেলা ভুলে গেছেন। মিডিয়ার বহু ক্ষমতা আছে আপনাকে বিপদগামী করা, রাজনীতি বিমুখ করা থেকে শুরু করে। মিডিয়া যদি এত ক্ষমতা থেকে থাকে, মাহফুজুল্লাহ, সবটাই মিডিয়া করতে পারে। মাহফুজুল্লাহ, মিডিয়া যদি এত ক্ষমতা থেকে থাকে এবং সেই ক্ষমতাগুলোর চর্চা যদি ওনারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি করতে চাই, তো আমাকে বলতে দিলে আমি বলবো আমি নিরপেক্ষ না, কিছুই না, আমি পারসেপশন ম্যানেজ করতে চাই। উনি যেটা বলছে দেয়ার ইজ নো ট্রুথ, আমি পারসেপশন ম্যানেজ করতে চাই। আমি আমার ঘোষিত আদর্শ ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতার পক্ষে বলে কয়ে পারসেপশন তৈরি এবং ম্যানেজ করতে চাই। এখন আপনি আমাকে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বলেন কি না বলেন আমি জানি না। আচ্ছা, এখানে আমার কোনো আন্ডারমাইন করা হচ্ছে মিডিয়াকে, আগে যেটা বললেন, এই মিডিয়াকে কে বলা হতো জানেন? এটাকে বলা হয় প্রপাগান্ডা এন্ড এজিটেশন। একটা শব্দ চালু হয়েছিল, এজিট প্রপ। মিডিয়া কি করে? তারা খুব অনেস্ট ছিলেন যে আমরা এজিট করি, মানে জনগণের উত্তেজনা তৈরি করি, প্রপাগান্ডা করি, অর্থাৎ সে কি দেখবে আগামীকাল সেটা আমি আগে নির্ধারণ করি। এটা রাষ্ট্রের একটা পুরনো ফাংশন ছিল, এখন সেটা থেকে আমরা সিভিল সোসাইটি সে ফাংশন নিয়েছি। আমি সেই কথাটাই বলছিলাম। তাহলে মাহফুজুল্লাহ, আমি যে প্রশ্নটা করছি উত্থাপন করেছেন তার জবাব হচ্ছে, এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে এতক্ষণ, এগুলি সবই হচ্ছে তাত্ত্বিক আলোচনা। তো এবং সলিমুল্লাহ খানের আলোচনা আমার ভালো লাগে, যেহেতু উনি তাত্ত্বিক আলোচনাটা খুব স্পষ্টভাবে করেন। বিষয়টা হচ্ছে, আবার আমি আর বাবু, আমরা আবার বিজ্ঞানের ছাত্র, বাবু হাফ আমি ফুল, সেই হিসাবে কেন হাফ কেন? ও ইঞ্জিনিয়ারিং, আমি ফিজিক্স, কাজে সেই হিসাবে ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স না, আই ফুলি এগ্রি। হ্যাঁ, এটা সেই অর্থে, এটা ওয়ান ইজ পিওর, ওয়ান ইজ অ্যাপ্লাইড। হ্যাঁ, সেই অর্থে না, ওটা ঠাট্টা করার জন্য আমি বলছি যে টেকনোলজিটা যে এই জায়গায় চলে আসবে, কমিউনিকেশন টেকনোলজি বলেন, ইন্টেলিজেন্সের টেকনোলজি বলেন, বা রিপ্রোডাকশন টেকনোলজি বলেন, এইটা কিন্তু তত্ত্বগতভাবে যারা বিষয়গুলো আলোচনা করেছেন 10 বছর আগে বা 15 বছর আগে, তখন কিন্তু এই বিষয়গুলো তারা আলোচনা করতে পারেন নাই। কারণ যারা এগুলো আলোচনা করেছেন তারা তো টেকনোলজির লোক না, সায়েন্সের লোক না। আমি কিন্তু টেকনোলজির প্রসঙ্গ তুলছি না। এই যে কথাটা টেকনোলজি ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করছে তো মিডিয়াকে। কারণ এক সময় মিডিয়াতে ধরেন এই যে এথিক্যাল কোশ্চেনস, পলিটিক্স করছে না, এইসব বিষয় পলিটিক্স করছে না। হ্যাঁ, পলিটিক্স করুক। পলিটিক্স তো সারা পৃথিবীতে, পলিটিক্স তো মিডিয়া মেডিয়েট করে পলিটিক্সকে। এটাতে আমাদের অস্বীকার করে কোনো লাভ নেই। সারা বাংলাদেশেও মিডিয়া কিন্তু পলিটিক্সকে মেডিয়েট করে। তো আমার কথা হচ্ছে যে সেই কারণে ওই বিষয়টাকে যদি বিবেচনায় না রাখেন, তাহলে এই যে বাবু যে প্রশ্নটা উত্থাপন করেছে, বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ, এইটা ওইটা কোনো কিছুই কিন্তু আপনি ডিফাইনও করতে পারবেন না, আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না কোনো রকম ভাবে। ডক্টর গোলাম রহমান জি বলেছেন, আমি একটু 30 সেকেন্ডের জন্য ঢুকি। আপনি গণমাধ্যম যখন কথাটা বলছেন, তখন টেকনোলজি এসে যায়। গণ হলে কি হবে? একটা উদাহরণ দিই, কি প্রগতি হয়েছে। আজ থেকে ঠিক 100 বছর আগে রুশ দেশে বিপ্লব হয়েছিল। লেনিন সাহেব দাঁড়িয়ে যে বক্তৃতা দিচ্ছিলেন, মাইক ছিল না, খালি গলায় বক্তৃতা যতটুকু শোনা যায় ততটুকু। এটা কি গণমাধ্যমের টেকনোলজি নয়? মাইকের মাধ্যমে এখন বাংলাদেশে কোনো ঘরে বসাই যায় না,
মসজিদের আজানও আপনার সব ঘরে থেকে মাইক দিয়ে কিন্তু 10 মাইল দূরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা টেকনোলজি। হ্যাঁ, আপনার কাছে এটা এখন তুচ্ছ মনে হবে, কারণ না তুচ্ছ না। ডক্টর আরিফিন সিদ্দিক এবং ডক্টর গোলাম রহমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনারা বারবার টেকনোলজির কথা বলছে, এখনকার গণমাধ্যম কি শুধুমাত্র টেকনোলজি আসলে কন্ট্রোল করছে, নাকি এটার সাথে আরো অন্যান্য ফ্যাক্টরগুলো জড়িত আছে? টেকনোলজি একসময় যখন আপনার সাথে কাজ করেছি, আমরা একসময় ধারণা ছিল যে টেকনোলজি দিয়ে আমরা একটা রেভলিউশন ঘটিয়ে ফেলবো, কিন্তু দেখা গেছে আলটিমেটলি গণমাধ্যমের ক্ষেত্রে টেকনোলজিটাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ না, এখানে এফিশিয়েন্সি, ম্যান পাওয়ার, টেকনোলজি বাহন, কন্টেন্ট না থাকলে কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, টেকনোলজির তো একটা ডিটারমিনিং ফ্যাক্টর আছেই। টেকনোলজি আমাদের কাজকে সহজ করে দিয়েছে, টেকনোলজি সারা দুনিয়াকে এক জায়গায় নিয়ে এসেছে। মার্শাল ম্যাকলুহান যে গ্লোবাল ভিলেজ কনসেপ্টের ইয়েটা নিয়ে আসলেন, এটা তো টেকনোলজির কারণেই হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু টেকনোলজি সব না। আমাদের এই দেশের গণমাধ্যমের যে ঐতিহাসিক ভূমিকা, সেই ঔপনিবেশিক আমল থেকে, সেটা তো আমরা ভুলে যাইনি। তো সেখানে কারা সাংবাদিকতা করেছে, তাদের এত বেতন ভাতাও ছিল না, এত সুযোগ সুবিধাও ছিল না, মিশনারি জেল নিয়ে তারা কাজ করেছেন, তারা সত্যনিষ্ঠ সাংবাদিকতা করেছেন, এমনকি মাসের পর মাস তারা বেতন পাননি, কিন্তু সাংবাদিকতার পেশা ছেড়ে যাননি। তো সেই জায়গায় যে বিবেকবোধ কাজ করেছে সাংবাদিকদের মধ্যে, সেটা তো এখন অনেক জায়গায় আমরা আর দেখি না। সমস্যা সেই জায়গায়। আজকে যে বস্তুনিষ্ঠতার কথা বললাম, বস্তুনিষ্ঠতার কথা দিন রাত 24 ঘন্টা যদি বলে যায়, এটা শেষ করা যাবে না, কারণ বস্তুনিষ্ঠতা প্রতিদিন এই বস্তুনিষ্ঠতা পরীক্ষা দিতে হয়। একজন সাংবাদিক, সে 40 বৎসর সাংবাদিকতা করছেন বস্তুনিষ্ঠতার সাথে, এটা হতে পারে 41তম বর্ষে এসে কোনো একটা জায়গায় তার হয়তো সেই বস্তুনিষ্ঠতার একটা ব্যাঘাত ঘটেছে, হতে পারে। কারণ বস্তুনিষ্ঠতা এমন কঠিন জিনিস যে প্রতিদিন এটাকে অনুসরণ করা, চর্চা করা, এটা প্রত্যেকের জন্য কঠিন, কিন্তু তারপরে সেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেখেছে আমাদের দেশে। এখন টেকনোলজি এসে, না আমি যেটা বলছি, টেকনোলজি এসে আমাদের কাজ সহজ করে দিয়েছে। আমরা ইন্টারনেটে গিয়ে বহু তথ্য পেয়ে যাচ্ছি, সেই তথ্য নিয়ে আমরা হয়তো একটা রিপোর্ট করে ফেলছি। অনলাইন মিডিয়াগুলো কোনো এডিটিং ডেস্ক ছাড়া, তারা এডিটিং ইজ দ্য সোল অফ জার্নালিজম। সাংবাদিকতার প্রাণী হচ্ছে সম্পাদনায়, তো সেটা কোথায় আছে, সেটা চলে যাচ্ছে। তো টেকনোলজি এসেছে, টেকনোলজি আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের নিজের বিবেকবোধ যেটা, সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি যেটা, সেটা যদি আমরা মিস করি, সেটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কি করে চলবে? ডক্টর গোলাম রহমান, তাহলে আমাদের সাংবাদিকতা বা গণমাধ্যম কি এখন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে? এবং সেলফ সেন্সরশিপের কথা প্রায় তোলা হয়, সেলফ সেন্সরশিপের ক্ষেত্রে দায়টা কি শুধুমাত্র পলিটিক্যাল প্রেশার, নাকি নিজস্ব সাংবাদিকের দক্ষতার ব্যাপারও আছে এখানে? এখানে আর নতুন উপসর্গ ঢুকে গেল। যাই হোক, প্রযুক্তির কথাটা যেটা, ওই কথাটা একটু পরিষ্কার করা দরকার। এইভাবে আমরা গণমাধ্যমের কথা যখনই চিন্তা করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রযুক্তি আছে, প্রযুক্তিবিহীন কিন্তু এই মাধ্যমটি না। সুতরাং প্রযুক্তি একটি ইন্টিগ্রেটেড পার্ট। এখন যেহেতু প্রযুক্তির অনেক নতুনত্ব এসেছে, অনেক অ্যাডভান্স করেছে প্রযুক্তি, আমাদের এই গণমাধ্যমের কাজটাকে অনেক সহজ করে দিয়েছে, অনেক গতিশীল করে দিয়েছে। বিষয়টা হলো এই জায়গায়, এখন যে কেউ ইচ্ছা করলেই এই গণমাধ্যমের কাজটি নিজেই করতে পারে, যে কারণে ওই সিটিজেন জার্নালিজমটা ওইভাবে প্রমোট হয়েছে। এখন তার মানে এই নয় যে আমরা গণমাধ্যমের নৈতিক দিক থেকে কিংবা যে গ্রামার, সেই দিক থেকে আমরা একেবারে দূরে সরে যাব কিংবা দূরে সরে যাচ্ছি। হয়তো এখানে একটা ভুল বুঝাবুঝির অবকাশ আছে। কীরকম, যেমন অধ্যাপক আরিফিন সিদ্দিক যেমন বলছিলেন যে বস্তুনিষ্ঠতার একটা জায়গা আছে, এই জায়গাটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু কখনো কখনো এরকম দেখা যায় যে আমি কি কখনো কখনো বস্তুনিষ্ঠ হব, নাকি আমি আমার নেশনের জন্যে, আমার মাতৃভূমির জন্যে, আমার ওইটা গিয়ে আমি প্রাধান্য দিব। তা আমি কি ন্যাশনাল জার্নালিজম করব কিংবা নেশনহুডের জার্নালিজম করব? ওটাও অনেক সময় বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ কখনো কখনো ধরা যায় যদি আমার দেশটি একটি দেশের সাথে যুদ্ধ লাগে, তখন আমি কি শুধু বস্তুনিষ্ঠ কথা বলবো, নাকি আমার দেশের জন্য আমি কথা বলবো? এইরকম অনেক বিড়ম্বিত হওয়ার জায়গা কিন্তু আছে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল যে নিরপেক্ষ, কিংবা আমরা এই প্রযুক্তির কারণে আমরা নৈতিক দিক থেকে কিংবা রাজনৈতিক প্রেসারে আমরা সেলফ সেন্সরশিপের কথা বলছি, সেলফ সেন্সর আমরা হচ্ছে কিনা। এবং সেলফ সেন্সরশিপ এখানে কি সাংবাদিকের দক্ষতার দায় আছে, নাকি শুধুমাত্র পলিটিক্যাল প্রেসার আছে? নেতিবাচক ভাবে বলা হচ্ছে সেলফ সেন্সরশিপের ব্যাপারটা। বিষয়টা হচ্ছে যে কোনো গণমাধ্যমে কাজকর্ম করতে গেলে তাকে কিন্তু এক ধরনের পলিসি মেইনটেইন করতে হয়। শুধু পলিসি না, এটার গ্রামার, এটার যথাযথতা, এটার ওই যে যৌক্তিকতা, এটার বস্তুনিষ্ঠতা, এটার সত্য মিথ্যা সব কিছু, আইন, অনেক কিছু মেনে চলতে হয়। একটা এডিটোরিয়াল পলিসি আছে এবং আইন আছে, এগুলো সব মেনে চলতে হবে।
এবং সেটা যদি এটা রেসপন্সিবল জার্নালিজম হতে পারে, রেসপন্সিবল মিডিয়া অ্যাক্টিভিটিস হতে পারে। মানে এই শব্দটাকে সেলফ সেন্সরশিপ না বলে রেসপন্সিবল জার্নালিজমও বলতে পারেন। সেলফ সেন্সরশিপ বলা ঠিক হবে না। সেলফ সেন্সরশিপ বলতে তখনই যখন কোনো বিশেষ কারণে সেই মিডিয়ার কন্টেন্ট কোনো না কোনোভাবে কন্ট্রোলড হচ্ছে, এবং ওই কন্ট্রোলটা কিন্তু কোনো না কোনোভাবে এডিটর নিজেই দায়িত্ব নিয়ে সেই কাজটি করছেন, সেটা কিন্তু তার চাইতেও বেশি, ওই দায়িত্বশীলতার চাইতেও বেশি কাজ করছেন। সেটা কি হয়তো কোনো একটা প্রেশার, কোনো একটা বিজ্ঞাপনের প্রেশার, কিংবা কোনো একটা বাহু মানে পেশি শক্তির প্রেশার, কিংবা প্রচ্ছন্নভাবে যেগুলো ইনভিজিবল কোনো প্রেশার, এই সমস্ত অনেক কারণে হতে পারে। এবং সেই বিষয়গুলো হয়তো আমরা বুঝে থাকি সেলফ সেন্সরশিপ হিসেবে, কিন্তু তার মানে কিন্তু এই নয় এডিটিং একটা বিষয়, এটাকে প্রেজেন্টেবল করা এটা রেসপন্সিবল, এটা যার যে পার্সপেক্টিভে দেখে, যেটা বস্তুনিষ্ঠতার কথা বলেন। মুশফিকুর রহমান গুলজার, আমি একটা প্রসঙ্গ তুলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সাংবাদিকদের মধ্যে অনেক সময় দেখে থাকি যে, আমি টার্মটা ইউজ করছি, রাজনীতিবিদ সাংবাদিক আমরা দেখে থাকি, মানে যারা সাংবাদিকতা করছেন কিন্তু পুরোপুরি একটা পক্ষকে ধরেই করছেন, কিন্তু তেমনি অনেকটা মানে সাংবাদিকদের মধ্যে যেমন অনৈক্য দেখি, এই গ্রুপে গ্রুপে ভাগ দেখি, চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে আমরা সেই গ্রুপে গ্রুপে ভাগটা খুব বেশি দেখছি, একেবারে কোথাও ঐক্যবদ্ধ প্রয়াস আমরা দেখছি না। এই নেগেটিভিটিটা কি মনে করেন না যে আলটিমেটলি জনগণের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে বা ওই ইন্ডাস্ট্রির উপর একটা ইম্প্যাক্ট ফেলবে? হ্যাঁ, আপাতত সেটাই মনে হবে, কারণ আমাদের কিন্তু খুব বেশি না। আমি যেটা বলবো, যেটা বিভেদ যাদের নিয়ে আছে সেই সংখ্যাটা খুব বেশি না। মূলধারায় যারা আছে এবং যারা সত্যের পথে আছে, বস্তুনিষ্ঠই বলি আর আমাদের চলচ্চিত্রের পক্ষেই বলি, সেই সংখ্যাটা বেশি। কিছু কিছু লোক আছে যারা একেবারেই বেনিয়া আর কি, যারা স্বার্থবাদী বেনিয়া বলবো আমি, যেটা যারা শুধুই ব্যবসার জন্য আসছে, এবং তাদের একটি কাজ, সেটি যেমন অশ্লীল যুগেও যেটা ছিল, আমার চলচ্চিত্র সময় ছিল, তাদেরও স্বার্থ ছিল কিন্তু শুধুমাত্র টাকা রোজগার করা। আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের ঐতিহ্য, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। এবং এখনও এরকম একটি চক্র, এবং সেটা খুব কম সংখ্যায়, এবং আমরা তাদেরকে খুব, কিন্তু তারাই তো ক্ষমতাবান। ক্ষমতা বেশি দিন থাকে না। যারা অন্যায় করে তাদের ক্ষমতা সাময়িক থাকে, আমি এটা বিশ্বাস করি, এবং দেখেছি যে তাদের পতনটাও খুব মানে খুব তড়িৎ গতিতেই হয়, এবং সেটাই হচ্ছে আশা করি। এবং যারা সত্যিকারের চলচ্চিত্রকে ভালোবাসেন, গণমাধ্যমকে ভালোবাসেন, চলচ্চিত্র তো শক্তিশালী একটি গণমাধ্যম, সেই গণমাধ্যমকে ভালোবাসে, তাদের জয় হবে, এবং আমরা সেই জয়ের পথে একেবারেই খুব কাছাকাছি চলে এসেছি। মেজর জেনারেল আব্দুর রশিদ, আমি এই প্রসঙ্গটাও আপনাকে জানতে চাই যে এই নেগেটিভিটির ইম্প্যাক্ট আসলে ওই ইন্ডাস্ট্রিটাকে কতটা সুস্থ রাখবে বা জনগণের উপর ইম্প্যাক্ট ফেলবে কিনা। আরেকটা প্রশ্ন, বাংলাদেশের গণমাধ্যম কি আসলে সেন্সেশন তৈরি করে? অবশ্যই করে। যেটি হচ্ছে পারসেপশন ডেভেলপমেন্টে গণমাধ্যম এটি একটি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, এটিকে সবাই ওই কাজে ব্যবহার করে। এখন আরেকটি হচ্ছে যে আপনি একটা বস্তুনিষ্ঠ সংবাদ, এই সংবাদটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন, সেখানে আপনি সম্পূর্ণভাবে এই তথ্যকে আপনি বিকৃত করলেন না, কিন্তু এটি সঠিকভাবে এমনভাবে উপস্থাপন করলেন সেটি আপনি যেটিকে যে পারসেপশন ডেভেলপ করতে চান সেই দিকে এটা ডাইরেক্ট করবে। যেমন আরেকটি জিনিস আছে, কোন একটা ছোট নিউজকে আপনি অনেক বড়ভাবে ছাপিয়ে দিলেন, যেটির গুরুত্ব ছিল না সেটিকে আপনি হঠাৎ করে ন্যাশনের কাছে গুরুত্বপূর্ণ করলেন, তাহলে স্বভাবতই এটা প্রভাবিত করবে। এর অনেকগুলো এক্সাম্পলস আছে। আবার ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, যে একটি মিডিয়া হাউস $1 মিলিয়ন খরচ করে একটা ইনভেস্টিগেশন করে একটি তথ্য বের করে আনছে। যদি বলা যায় যে ট্রাম্পের ইলেকশনের রাশিয়ার ইনভলভমেন্টটা, তো এটি তো মিডিয়া হাউসই প্রথমে এটিকে উদ্ধার করেছে। তো সেখান থেকে এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ইজ এ ভেরি কস্টলি জার্নালিজম, সেটি জার্নালিজমই করছে। এখন আমাদের দেশে এরকম তো ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম হচ্ছে, এবং সেখানে আপনি কতটুকু ম্যানিপুলেট করে কোন পারসেপশনে ডেভেলপ করবেন, দ্যাটস এ বিগ কোশ্চেন। এখন এটিই হচ্ছে কাইন্ড অফ এ ওয়ারফেয়ার, এটিই যুদ্ধ। এই যুদ্ধে যুদ্ধের মধ্যে সাবজেক্ট, কিন্তু এই যুদ্ধ তো অশুভ যুদ্ধ না। আমি অশুভ যুদ্ধ কেউ যদি মনে করে অশুভ যুদ্ধ না, সেন্সেশন তৈরি করা অশুভ যুদ্ধ না। সেন্সেশনে যাচ্ছি না। আমি যদি মনে করি, একটা মিডিয়া হাউস যদি মনে করে আমি দেশের ভালো চাই, বাংলাদেশের ভালো কেবলমাত্র চার্চ এবং স্টেটকে আলাদা রাখার মাধ্যমেই সম্ভব, আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য যা করার, অসাম্প্রদায়িকতার জয়গান করে তেমন গান এনে, কবিতা এনে আমি এটা করব, এটা অশুভ কি? কেউ যদি সত্যিকার অর্থেই মনে করে যে ধর্মের মিশেল ছাড়া জাতীয়তা বিনির্মাণ করলে এটা অসম্পূর্ণ,
আমার অনেক বড় বড় সাংবাদিক যাদের নাম একটু আগে বললেন, তাদের সাথে আমার ডিবেট আছে, তারা সত্যিই মনে করেন, সত্যি আমি কোট আনকোট বলছি, সত্যিই মনে করেন বাংলাদেশের জাতীয়তা বিনির্মাণে ধর্মের কন্টেন্টটাকে চার্চ অ্যান্ড স্টেটকে আলাদা করার কোনো সুযোগ নাই, অনেস্টলি বিশ্বাস করেন, সেভাবে তারা কাজ করেন। এবং এইখানে গণমাধ্যমের ক্ষেত্রে হ্যাঁ তারা মনে করেন, এবং তার গণমাধ্যম, তার বস্তুনিষ্ঠতা, স্যার যেটা বললেন, বস্তুনিষ্ঠতাও একেবারে আপেক্ষিক। কেননা ওনার বস্তুনিষ্ঠতা হচ্ছে উনি প্রত্যেকটা ঘটনায় দেখবে যে তাহলে তো সেন্সেশন ব্যাপারটা সেন্সেশন হচ্ছে মাত্রাতিরিক্ত প্রজেকশন। সেন্সেশন এক ধরনের, প্রত্যেকটাই তো সেন্সিটাইজ করা, ভালো কালার টালার দিয়ে একটা সুন্দর সেন্টেড করা, এটা একটা যৌক্তিক সেন্সেশন। কেন আমাদের ব্লগারের ইনফরমেশনটাই বলেন যে ব্লগারকে তো আমরা চিনতাম না, ওটা যখন কপি করে মিডিয়াতে আসলো, এটা সেন্সেশন ক্রিয়েট করা হলো। হেডলাইন করা এটাও তো এক জটিল জিনিস। আমার কাছে মনে হতে পারে একটা বৌদ্ধ মন্দির ভেঙে ফেলেছে, ছোট একটা মন্দির, ধরেন এইটুক ভেঙে ফেলেছে, আমি এটাকে হেডলাইন করতে যদি মনে করি করব, কেননা আমি জাতিকে জানাতে চাই এই নিউজ, হ্যাঁ এটা বড় নিউজ করব, কারণ এটা যাতে শুরু না হয়, আমি জাতিকে ওয়ার্ন করতে চাই। আবার কেউ আমাকে বলবে যে ভাই একাত্ত সামান্য এক বৌদ্ধ মন্দিরকে হেডলাইন করেছে, এটা কোনো হেডলাইনের যোগ্য না। এই বিভেদটুকু তো থাকবে এই দৃষ্টিভঙ্গির বস্তু। আবার এটাও বলতে পারে যে আপনি ঘটনাটা বলে দিয়ে আর উস্কে দিলেন, তাই না? সেটাও থাকতে পারে, সেটাও থাকতে পারে। এখন নিউজ করার তো এই উস্কাদের ব্যাপারটা কিন্তু যুগ যুগ ধরে আসছে। হ্যাঁ। কোনো সময় পত্রিকা কিংবা গণমাধ্যম ইচ্ছা করে দাঙ্গাটাকে উস্কে দিবে নাকি উদ্দেশ্যমূলকভাবে করেছে, আর কখনো কখনো অজান্তে কিংবা এখন তো যারা সরকার মনে করে, যে কোনো সরকার মনে করে ব্ল্যাক আউট ইজ দ্য অনলি ওয়ে আউট, কোন ঘটনা না দেখালেই বোধহয় ভালো। কিন্তু আমরা যারা সাংবাদিক তারা মনে করি দেখানোর মাধ্যমে, মেইন স্ট্রিম সাংবাদিকতার মাধ্যমে, মেইন স্ট্রিম নিউজ চ্যানেলগুলি নিউজ দেখানোর মাধ্যমে এই গুজব মোকাবেলা করতে সম্ভব। কিন্তু এটা তো কোন সরকার কোনোদিন মানে নাই, মানবে। মাহফুজুল্লাহ, আপনার কি মনে হয় যে সরকার, যে উনি যেটা বললেন সরকার ব্ল্যাকআউট করাটাকে মনে করছেন গুজবটাকে বন্ধ করা যাবে? বাবু যেহেতু মানে প্রতিদিন এটা মোকাবেলা করেন, কাজে বাবুর অভিজ্ঞতাটা অনেক বেশি, প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং বাবু সত্য কথাটাই বলেছেন যে সরকার মনে করে যে ব্ল্যাকআউট করলে সবসময় হয়ে আসছে এটা আমাদের এখানে। তবে আবার ওই যে এর সঙ্গে আবার সেলফ সেন্সরশিপের বিষয়টা একটু জড়িত, আমি এটা বলতে চাইছিলাম তখন। সেটা হচ্ছে এক সময় 7 জনের হরতালের পরে পাকিস্তান অবজারভার ছিল, তখন খবর ছাপে, তখন প্রেস নোট দেয়নি সরকার, খবর কি ছাপবে, গুলি হয়েছে, মারা গেছে। তো অবজারভার এডিটর সাহেব একটা ছোট্ট জায়গায় খালি স্পেস রেখে দিয়েছেন, বলেছেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে এই সম্পর্কে সরকার কোনো রকম প্রেস নোট দেয় নাই, সেজন্য আমরা ছাপতে পারলাম না। তারপরে বাকিটা খালি স্পেস, বেশ কিছু অংশ। এইটা পাঠকের কাছে একরকমের, উনি একরকমভাবে আত্মরক্ষা করেছেন। আরেক রকমভাবে আত্মরক্ষা হতে পারে আপনি কোনটাকে, ওই যেটা বাবু বলছিল যে ন্যারেটিভের একটা ব্যাপার আছে, কিন্তু আমি মনে করি ধর্মের সঙ্গে রাজনীতির একটা মিশেল আছে, আমি মনে করি ধর্মের একটা প্রোগ্রেসিভ রোল আছে। হ্যাঁ, আরেকজন মনে করে যে না, ধর্মের এই রোল নাই, ধর্মের সমস্ত রোলটা হচ্ছে কুসংস্কারের জন্য। তখন কি হবে? এই ন্যারেটিভটা দিয়ে কিন্তু আপনার সেলফ সেন্সরশিপের বিষয়টাও কিন্তু ডিসাইডেড হয় যে আপনি কোনটাকে সামনে নেবেন, কোনটাকে আগে নেবেন। এত কথা বলছি, সেলফ সেন্সরশিপ, দায়বদ্ধতা বা বস্তুনিষ্ঠতা সবই তো রিলেটিভ। ডেফিনেটলি রিলেটিভ না হলে তো 71 টেলিভিশন আর এই যে চ্যানেল 24, নিউজ 24 সরি, নিউজ 24, চ্যানেল 24, তারপরে আপনার কি বলে ATN, সব একরকম এক হয়ে যেত না, চেহারা এক হচ্ছে না তো কেন? ওই একই কারণে হচ্ছে না। একটা কথা এইভাবে বলা যায় কিনা, আমরা যদি বাংলাদেশ টেলিভিশনের কথা দেখি, সবসময় সব গভর্নমেন্টই বাংলাদেশ মানে টেলিভিশন নিউজে বিরোধী দলের সংবাদ দিতে চায় না কিংবা দেয় না। বিটিভি তো দেয় না। মানেটা কি? মানেটা হচ্ছে যে প্রজেকশন না করাই ভালো, ব্ল্যাকআউট করা। না, ওটা কি ব্ল্যাকআউট করা ভালো সেই অর্থে দেয় না, নাকি তারা দিবে না? ওটা সাপ্রেস করার অর্থে দেয় না, ওটা সাপ্রেস করার অর্থে দেওয়া হচ্ছে না। মানে কি দেওয়াই হচ্ছে, চ্যালেঞ্জ ফিল করে, কোনো গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে না। ব্যাপারটা এই জায়গায়, তার মানেটা কি? মানে হচ্ছে যে দিলেই প্রচার হবে, না দিলাম, ব্যাপারটা এইরকম, তাই না? না, সেটা পলিটিক্যাল পার্টির মানে পারসেপশনটা ভুল হতে পারে। হ্যাঁ, কিন্তু যেটা যে সমস্ত ক্ষেত্রে মানে মোজাম্মেল বাবু বলছেন যে ধরেন টেরোরিজমের ক্ষেত্রে কোথাও একটা অ্যাটাক হলো, সেই সময় যদি আমরা ঢালাও লাইভ প্রচার করতে থাকি, সেটা না, এমন কিছু প্রচার করি যা সন্ত্রাসীদেরকে সতর্ক করে দেয়, সেটা অবশ্যই ভুল। যা সন্ত্রাসীদেরকে বাড়তি তথ্য দেয়, যারা ভেতরে থেকে যেটা পাচ্ছে না,
এটা অবশ্যই ভুল। এটা তো এটা আরেকটা অন্য জিনিস যে না, এটা কিন্তু বাবু আরেকটা আর্গুমেন্টও আছে যে এটা দিয়ে আমি যেভাবে এক্সপোজারটা দিচ্ছি সেই এক্সপোজারটা যদি আমি চেপে রাখি তাহলে হবে না, কারণ গভর্নমেন্ট ওয়ান্টস টু সার্ভাইভ থ্রু সিক্রেসি। এটা হচ্ছে সারা পৃথিবীতে আমি বললাম। সিক্রেসি দিয়ে গভর্নমেন্ট সার্ভাইভ করতে চায়। এটা হচ্ছে, আর গভর্নমেন্ট হচ্ছে সব সোর্স অফ পাওয়ার। কিন্তু এইখানে যখন অ্যাটাকটা হচ্ছে তখন এই যে ইয়ের সময় যে ঘটনাটা ঘটলো, হোলি আর্টিজানের সময়, একটা পর্যায়ে পুলিশ বললো যে না, আপনারা ডিরেক্ট লাইভ দেখাতে পারবেন না। কেন? মানে আমি বলছি যে এর জাস্টিফিকেশনটা কি? জাস্টিফিকেশন একটা আছে। সেটা অবশ্যই ছিল। ধরেন কমান্ডো হামলার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওরা ইয়ে করছে। আমি জানিয়ে দিচ্ছি, আমি এবং পাবলিককে আমি জানিয়ে যদি দিচ্ছি এটা ওটা কোথায় টেলিভাইজ আছে। করি, হিসেবে ভেতরে তাকে যারা সাহায্য আছে করা তারা তো হচ্ছে, জেনে যারা- ফেলছে যে কমান্ডো হামলাটা কোন দিক থেকে আসছে। এটা আসলে আমি দেখাতে ইভেন পারি অ্যাটাকার না। যারা, তাদেরকে সহায়তা করা হচ্ছে ইন এ ওয়ে, ওটা তো হয় না। আচ্ছা, বস্তুনিষ্ঠ খবর সম্পর্কে বলি যে আমরা সকলেই দেখেছি ওই যেটা উপসাগরীয় কিন্তু যুদ্ধ সবই তো বলতে- আপেক্ষিক, এখন না, শুনলাম। সেটা বলবো। উপসাগরীয় যুদ্ধের সময় একটা কথা পপুলার হয়েছিল, Embedded journalism। এমবেডেড জার্নালিজম। কারণ কি, সাংবাদিকরা ট্যাঙ্কের সাথে যাচ্ছেন, তাদের ক্যামেরা যেদিক থেকে ফিট করা, বন্দুকের সেদিকে ফিট করা। অর্থাৎ ইরাকের উপর যেভাবে গোলাবর্ষণ হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, সেগুলি নাটকের অংশ। এটার নাম হচ্ছে টেলিভিশন ওয়ার। তো যুদ্ধে সেই প্রচারণা অংশ নিয়েছে। এখন দেশপ্রেমের কথা বাবু বলে Media ভালোই managed করেছেন। war, বলে তো উনি আজকাল। যেটা বলছেন যে আমি ধর্মনিরপেক্ষতা প্রচার করতে চাই, আর মার্কিনরা মনে করে সাদ্দাম হোসেন একজন ইভিল শাসক, রোগ স্টেট, তাকে পরাজিত করা দরকার। সুতরাং মিডিয়া তাকে সাহায্য করছে। মিডিয়া আর মিলিটারি দুটো এম দিয়ে শুরু, মানের সাথে শুরু যোগ করতে পারেন, দুটো একভাবেই দেখছে। তো Monster-ও আছে। হ্যাঁ, সেইটাকে আপনি বলছেন সাংবাদিকতা, আপনার দৃষ্টিতে এটা বস্তুনিষ্ঠতা। কিন্তু আমি বলবো এটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এটা নিরপেক্ষ সাংবাদিকতা নয়, আপনি এটা পক্ষ নিলেন। আচ্ছা, দেখা যাক, এখন আপনার খারাপ লাগতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখুন, তখন তো টেলিভিশন এইভাবে ব্যাপক ছিল না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ টেলিভিশন চালু করতে পারেনি, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়েছে। ইংরেজিতে রেডিও বাংলাদেশ বলতো তখন সেটাকে। সেই জিনিসটা আমরা অন্ধকার রাত্রে, প্রান্তরে, পর্বতে, কন্দরে বসে শুনেছি। কারণ তার যে ক্ষমতা, এটার যে মিডিয়ার যে প্রচুর ক্ষমতা আছে, সেটা আরেকটা প্রমাণ হচ্ছে, বস্তুনিষ্ঠ প্রমাণ বলছি। 60-এর দশকে এই দেশেও মোল্লা মৌলবীরা রেডিও শোনা হারাম এটা বলতেন। শুধু এই দেশে নয়, আলজেরিয়াতেও বলতেন। আলজেরিয়ার মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1954 সনে। 54 থেকে 62, 8 বছর যুদ্ধ হয়েছে। তার একটা গল্প ফ্রান্স পানো বলছেন যে প্রথমে মোল্লা মৌলবীরা বলছে কি ফরাসিদের রেডিও শুনবে না, ওটা বলে রেডিও আলজের বলতো, এটা তারা শুনতো না। কিন্তু যেই দিস ইজ দ্য ভয়েস অফ আলজেরিয়া বলে বিপ্লবীরা শুরু করলো, যেটা কায়রো থেকে প্রচার হতো নাসেরের ওখান থেকে, তখন দেখেছি কি ওখানে এই 2 মাসের মধ্যে 6 লক্ষ রেডিও বিক্রি হয়েছে, ট্রানজিস্টার মানে রিসিভিং যন্ত্র। কারণ কি সমস্ত মোল্লা এখন নিজেদের রেডিও শোনা শুরু করেছে। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেখেছি একদম খাঁটি মোল্লা যারা রেডিওকে পছন্দ করতো না কিন্তু বাংলাদেশের পক্ষে, তারা গোপনে রাত্রে রেডিও শুনছে। এই হচ্ছে মিডিয়ার শক্তি। যখন আপনার নিজের যে স্বার্থ, যেটা বাবুভাই বললেন যে আপনি যেটা করতে চান, দেশ স্বাধীন করতে চান, রেডিও তাতে একটা হাতিয়ার, এবং ক্যামেরা কিন্তু যখন আমি রাইফেল। খুব কনফিউজ হয়ে যাচ্ছি আপনাদের কথা। মিডিয়ার স্বার্থ বা শক্তির বিষয়গুলো তো এত বেশি আপেক্ষিক হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি কথাটা এবং বলতে দেন নাই, আর আমি দ্বিতীয় শেষ করি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কথা কেউ বললেন না। যা সেলফ সেন্সরশিপের কথা বলছেন, আমাদের সংবিধানের 39 ধারাতে 1-2 আছে। একে বলছে যে বিবেকের স্বাধীনতা সম্পূর্ণ নিশ্চিত করা হলো। চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা কোনো শর্ত নাই। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বলে যে দুটো কথা আছে, সংক্ষেপে বললাম, তাতে অনেকগুলো শর্ত দেওয়া আছে, 1, 2, 3, 4। এখন আপনি তো সেটা মেনে চলেন সুনাগরিক হিসেবে, আপনি তো সংবিধান গ্রহণ করেছেন, আপনি তো মেনে নিয়েছেন। অর্থাৎ আপনার মৌলিক অধিকার বাক স্বাধীনতা, আপনার মৌলিক অধিকার চিন্তার স্বাধীনতাকে প্রকাশ করা, যেটাকে আমরা বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো সেইটাকে কোথায় কোথায় বাধা দিতে হবে, যেমন দাঙ্গা সৃষ্টি করতে পারে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, এই জাতীয় প্রচারণায় আপনাকে সংযত হতে দাঙ্গা হবে। সৃষ্টি করতে পারে। আবার ওনার দিক থেকে অশ্লীলতা। আবার উনি বলছেন, ওনার দিক থেকে উনি বলছেন যে জনশৃঙ্খলা। দাঙ্গাটা যাতে না ছড়ায় সেজন্য যে সতর্ক করে দেয়। এইগুলোই তো, এই এতই কারণে তো দৃষ্টিভঙ্গির পার্সপেক্টিভ গুলো এতই বদলে একটা যাচ্ছে। উদাহরণ দেই, চিন্তার স্বাধীনতা লেখকদেরও আছে। আমাদের একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে তসলিমা নাসরিনের লজ্জা। তিনি যখন একটা বই লিখলেন, এইটা কলকাতায় আনন্দবাজার 100,000 লাখ কপি বিতরণ করেছে, এবং এটা হিন্দিতে, গুজরাটিতে, উড়িয়া ভাষায় অনুবাদ করেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুবাদ করেছে। এখন সেই সম্পর্কে আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্কটা কি? উনি এখানে একটা ঘটনার বস্তুনিষ্ঠ বিবরণ দিচ্ছেন, আমি উপন্যাসের কোয়ালিটি নিয়ে বলছি না, কিন্তু এত আগ্রহ ভারতে, বিজেপি, হিন্দু মহাসভা, শিবসেনা, তারা এটাকে এত প্রমোট করলেন কেন? আপনাকে জিনিসটা বুঝতে হবে। এখন বাংলাদেশে সেই বইটা নিষিদ্ধ হয়েছিল, এখন এই ক্ষেত্রে বাংলাদেশের অনেকের মধ্যে তখন একটা দ্বিমত দেখা দিয়েছে, বই নিষিদ্ধ করে কি সমস্যার সমাধান হবে? কিন্তু তৎকালীন লেখক আহমদ সাফা বলেছিলেন ওই বই বেরোনোর 1 সপ্তাহের মধ্যে এই বই দাঙ্গা বাঁধাতে পারে। আহমদ সাফা কিন্তু বইটা নিষিদ্ধ করতে বলেন নাই, কিন্তু এই বই যে দাঙ্গা বাড়াবার ক্ষমতা সম্পন্ন, তখন সে বিষয়ে আপনি যে রাষ্ট্রনায়ক হন, আপনি কি ভূমিকা নেবেন?
কি বলবেন না সেটাই তো আমরা তো সবাই একই কথা বলছি, অন্তত আমি আর কিন্তু পার্সপেক্টিভ তো ডিফারেন্ট হতে অবশ্যই পারে। তসলিমা নাসরিন বলবে আমার চিন্তার না সাথে এটাই তো বললাম তো এটা একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা না, বই, কিন্তু আপনি এটাকে গণমাধ্যম এইটা বলবেন না, responsibility বলতে যে একটা কথা বই আছে। 10 লাখ 20 লাখ বিতরণ করে ভারতে এবং এখনো পাওয়া যায়, বাংলা বা হিন্দিতে অনুবাদে পাওয়া যায়, এখানে ইংরেজিতে ঘুরে পাওয়া ফিরে যায়। তো ওই জায়গাতেই আসলাম যে আমাদের বস্তুনিষ্ঠতাও আপেক্ষিক, অথবা সুতরাং বস্তুনিষ্ঠতা সরকার একটা সীমা চাপাতে চায়, সরকার চায় মোটামুটি ধরেন 3 ফিটে আটকে দিতে আমাদেরকে, আমরা অন্তত 6 ফিট পর্যন্ত উঠতে চাই। কিন্তু তারপরও এক গণমাধ্যম তো একটা ওয়েল এডিটেড মাধ্যম বলা হলো, এটা তো সোশ্যাল মিডিয়া না, এখানে কোনো না কোনো খবরদারি থাকতে হবে। আমি না কোনো না ডক্টর কোনো- আরিফিন সিদ্দিক, আমি জানি না, আমি হ্যাঁ, একটা স্টুডেন্টদেরকে responsibility ছিল তো। আমি একটা কথা মনে পড়লো, আচ্ছা এই অতি সম্প্রতি 1 সপ্তাহ হয় নাই, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বললেন, এই কলকাতায় দাঙ্গা তৈরি করার জন্য, মুর্শিদাবাদের ওখানে দাঙ্গা তৈরি করার জন্য তারা ওই যে 24 পরগনা কি করছে, কুমিল্লার ছবি ব্যবহার করছে। উনি বলছেন পশ্চিমবঙ্গে, উনি বলছেন যে বিজেপিকে আমি আর সামনে ক্ষমতায় আসতে দেব না বা পাত্তা দেব না। কি বিজেপি করছে কি, তার ভাষায় বলছি আমি, বাংলাদেশের কুমিল্লায় যে কয়েকটি গরিব হিন্দু বাড়ি ভাঙা হয়েছে সেই ছবি কলকাতায় প্রদর্শন করে সেখানে একটা দাঙ্গা তৈরি করা হয়েছে। যে বা যারা করছে তারা একটা প্রচারকে ব্যবহার করেছে। একই ঘটনা বাংলাদেশেও ঘটে, যেমন বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ব্যবহার করে বাংলাদেশে কিন্তু এখানে সামিয়ার বিতর্ক যে তাই বলি কি আমরা নিউজটাই ব্ল্যাকআউট করে দেব, নিউজ বেকার নয়। আচ্ছা কথা হচ্ছে কি, না আমি ডক্টর আরিফিন সিদ্দিক, আমি এই একটা গণমাধ্যমের শিক্ষক হিসেবে আমি সম্পাদনার খুব প্রশ্ন। কনফিউজ হয়ে গেছে। আমি জানি না স্টুডেন্টদেরকে কি শিখাবো, সবকিছু এখন আপেক্ষিকতার বেড়াজালে আটকে গেছে এবং মিডিয়াকে বলা হচ্ছে মানি মনস্টার, মিলিটারির সাথে কম্পেয়ার করা হচ্ছে। কি বলবেন, কি শিখাবো স্টুডেন্টদেরকে? একটা নির্বাচন কমিশনের কাছে শিখেছি, ওনারা বলছেন 2 এমপির বিরুদ্ধে আমরা লড়াই করি। আমি কি 2 এমপি বলে, একটা হচ্ছে মাসল পাওয়ার আর একটা হচ্ছে মানি পাওয়ার। তো আরেকজন কানে কানে বললো কি মিলিটারি পাওয়ার বলবেন না, ওইটা উনি আর বলবেন, ওইটা ওনাদের দরকার। ডক্টর না, আরিফিন সিদ্দিক, যে আমরা বিডিআর যে বিদ্রোহ সে সময় দেখেছি, গণমাধ্যমের কোনো ধরনের গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করেছে সরকার, করেনি। তারা ওখান থেকে একেবারে লাইভ নিয়ন্ত্রণ না ব্রডকাস্ট করার ফলে আবার করেছে। একটা- হ্যাঁ সেটাই হ্যাঁ, সেটাই ঝামেলা হয়ে যাচ্ছে। সেটাই তো বলছি। তো সেখানে একেবারে সরাসরি ওখান থেকে লাইভ ব্রডকাস্ট করেছে বিভিন্ন গণমাধ্যম দেখেছি। এখন আমরা বস্তুনিষ্ঠতার কথা যখন বলি, এই বস্তুনিষ্ঠতাকে ডিফেন্ড করতে হবে যারা আমরা গণমাধ্যমে কাজ করি বা গণমাধ্যমের সঙ্গে যুক্ত। এই বস্তুনিষ্ঠতার মধ্যেই কিন্তু সেলফ সেন্সরশিপ আছে, এই বস্তুনিষ্ঠতার মধ্যেই কিন্তু সেলফ রেগুলেশন আছে, রিজনেবল রেস্ট্রিকশনস আছে। রেস্ট্রিকশনস আছে। কারণ এই গণমাধ্যম যেসব দেশে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, আপনি যুক্তরাষ্ট্রের কথা বলতে পারেন, যুক্তরাজ্যের কথা বলতে পারেন, এই গণমাধ্যমকে কারা নিয়ন্ত্রণ করছে? গণমাধ্যমের উপরে কিন্তু সরকার থেকে খুব বেশি নিয়ন্ত্রণ নাই, খুব মেজর জায়গায় হয়তো কিছু নিয়ন্ত্রণ থাকে। গণমাধ্যম কর্মী, সম্পাদক, সাংবাদিক, তাদের যে প্রফেশনাল বডিগুলো আছে, তারা নিজেদের কোড অফ কন্ডাক্ট ঠিক করে নিয়েছে, তারা নিজেদের কোড অফ এথিক্স ঠিক করেছে, এবং সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে ওরা মনে করে যে এটা সাংবাদিকতার জন্য ক্ষতিকর, এবং তারা কিন্তু নিজেরাই সেই অ্যাকশনটা নিচ্ছে সেই সাংবাদিক বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমরা কি সেরকম করতে পেরেছি কিনা? আমি জানি যে আজকে এই মন্দির ভাঙ্গা হয়েছে বা এই মসজিদ ভাঙ্গা হয়েছে, এই সংবাদটা যদি আজকে প্রকাশ করি বা প্রচার করি, এটা একটা সোশ্যাল একটা সমস্যা দেখা দিতে পারে, রাইট সিচুয়েশন হতে পারে। তো সেটাকে আমি করবো একজন সাংবাদিক হিসেবে, আমারও তো দায়িত্ব আছে, আমি তো এই দেশের নাগরিক, অতএব আমার সেই জায়গায় সেলফ সেন্সরশিপ করাটা না, কিন্তু দায়িত্ব। এখানে স্যার একটা সমস্যা দেখা দেয়, আমি যদি নিউজটা একেবারেই না না, করি সেটাই- তাহলে বলবে 100টা মন্দির ভাঙা হয়েছে, সেটাই তো বলছি। এবং এই রটনা। এবং সেটাই সেখানে তো বলছি, জনগণের একটা যে আস্থার সেখানে ব্যাপার আছে, আপনার- জনগণ বলবে এত বড় একটা না, ঘটনা সেটাই তো ঘটেছে, বলছি, মিডিয়া কেন আমি তথ্য দিচ্ছে না, না? সেটাই তো বলছি যে এটা আপনি কিভাবে প্রকাশ করবেন, কিভাবে প্রচার করবেন। যেমন Treatment-টা কি হবে? সাংবাদিকতায় এই দুটো স্কুল অফ থট আছে। মনে করেন যে একটা রেপের কেস হয়েছে, ধর্ষণের কেস হয়েছে, একটা খুনের কেস হয়েছে, কতটা ডিটেলস আপনি যাবেন যে অপরাধী এসেছে, এই করেছে, সেই করেছে, এইভাবে এই খুনের ঘটনা ঘটিয়েছে বা এই ধর্ষণটা করেছে। আমরা তো এটা চাক্ষুষ নিয়ে দেখি। এটা নিয়ে দুটা চিন্তা ভাবনা আছে মিডিয়াতে। একটা হলো যে আমি আমার দর্শক, আমার পাঠক, আমার শ্রোতাকে সকল তথ্যই দেওয়া দায়িত্ব। আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করেছি, অনুপুঙ্খ ডিটেল ইয়েতে গিয়েছি। আর একটা স্কুল অফ থট মনে করে যে না, গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের জানানোর অধিকার আছে, সেটা ঠিক, কিন্তু এমনভাবে জানানো যাবে না একটা সোশ্যাল আনরেস্ট তৈরি করবে, একটা পটেনশিয়াল ক্রিমিনাল তাকে শিক্ষা দিবে। সে আমাদের অনেকের মধ্যে একটা অপরাধ প্রবণতা তৈরি কাজ করবে। করে, সেই অপরাধ প্রবণতাকে উস্কে দেয়া, এটা গণমাধ্যমের কাজ আমার না। মনে না, হয় প্রফেসর অতএব এখানে হ্যাঁ, একটু আপনাকে না, আপনার আলোচনা শুনতে আপনি যে রেপের কথা বললেন, তো বাংলাদেশে তো প্রতিদিনই অহরহ অসংখ্য হচ্ছে। ঘটনা ঘটছে, কিন্তু মিডিয়া
এই যে বনানীর ঘটনাকে যেভাবে প্রজেক্ট করেছে অন্যগুলোকে কি সেভাবে করে? ট্রায়াল দিয়ে দিচ্ছে। তো কেন করে না? সেটাই মানে সেই কথাতে আসছি। এই দেখেন না, মিডিয়া ট্রায়ালও দিতে পারে, যখন যখন বিচার trial দেওয়ার ব্যবস্থা জন্য মাঝে তারা মাঝে কাজ আরো করে না, যন্ত্র আছে। মিডিয়া ট্রায়ালের দায়িত্ব নিতে পারে। না, এগুলো trial-এর জন্য- সবই আপেক্ষিক। ট্রায়ালের জন্য অন্য যন্ত্র কিন্তু আছে, অন্য প্রশাসনিক ব্রিটিশ ব্যবস্থা আছে, অন্য পার্লামেন্টের বিচারিক সামনে ব্যবস্থা ব্রিটিশ আছে। পার্লামেন্টের সামনে যে গাড়ি চাপা দিয়ে মানুষ মারা হলো, তাকে পুলিশ কিন্তু কিছুক্ষণের মধ্যে আইডেন্টিফাই করে ফেলেছে, কিন্তু বলে পুলিশ নাই। প্রশাসন সাধারণ মানুষ বিশেষ করে সাংবাদিকদেরকে বলেছে যে আমাদেরকে কিছু সময় দেন, এখন আইডেন্টিফিকেশনটা এটা প্রকাশ করা দরকার নেই। কেন? কারণ তার সাথে যে অন্যরা যুক্ত আছে তাদেরকে ধরে ফেলার জন্য এই সময়টুকু দরকার। এখন সেটা যদি মিডিয়া মনে করে যে আমি একদম রেসে এগিয়ে থাকার জন্য নামটা প্রকাশ করে দিলাম, এটা না, কি এই বিতর্কগুলি রেসপন্সিবল জার্নালিজম হলো? থাকবে। না, উনি যে বললেন মিডিয়া ট্রায়াল দিতে পারে, যখন বিচার ব্যবস্থার উপর আস্থা থাকে না, তাহলে কি সেটি সেরকম ঘটনা ঘটছে? শিশু রাজনের ঘটনাটা মিডিয়া যদি ট্রায়ালের ব্যবস্থা না, উনি যেই অর্থে ট্রায়াল বললেন, হাইপ আপ না করতো, তাহলে কি 120 দিনেই সাজা হতো? কত রাজন এত সারা দেশে সেদিনও ঘটেছে একটা। এবং এখন একটা ঘটনার পর হয়তো কমেছে, যেহেতু দেখেছে যে মৃত্যুদণ্ড হয়। মিডিয়া এই দায়িত্ব নিতেই পারে। আমি তো মনে করি আমরা জনসচেতনতা, আমরা তো ক্যাম্পেইন করতেই পারি, আমি মনে করি করতেই পারি। মিডিয়া তো সেখানে জনবান্ধব মিডিয়া ভূমিকা পালন ক্যাম্পেইন করছে। করতে পারে, কিন্তু কোন এক্সটেন্টে যাবে আর সেটা। এটাই তো হচ্ছে, এটাই তো বিতর্ক। না, এটা এইটাই হলো একটা editorial প্রশ্ন নয়, policy। এখানে একটা নীতির প্রশ্ন আছে। নীতির প্রশ্ন আছে, কোনটা যাবে? editorial policy আমি একটা ব্যাপার উদাহরণ আছে। দেই। বিখ্যাত কবি সমর সেন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন। 1977-78 তিনি তার আত্মজীবনী লিখেছেন, সেটার নাম হচ্ছে বাবু বৃত্তান্ত। ঘটনাচক্র আপনার নামে আমার রয়েছে। বৃত্তান্ত। হ্যাঁ, সেই বৃত্তান্ত বলতে দেখা যাচ্ছে আমরা সবাই বাবু সেই অর্থে। ওনাকে তখন এরকম মিথ্যা খবর লিখতে বলা হয়েছিল বলে তিনি পদত্যাগ করেছিলেন। উনি ছিলেন সহকারী সম্পাদক। তাকে বলা হয়েছিল ঢাকায় আদমজির দাঙ্গা হচ্ছে, এটা বাঙালি বেহারির দাঙ্গা পাকিস্তানিরা লাগিয়েছে। কিন্তু আনন্দবাজার পত্রিকার স্বার্থ ছিল দেখা হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে দেখানো, এবং এরাও মুসলিমকে হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে দেখাচ্ছিল। বিহারি বাংলায় দাঙ্গাকে হিন্দু মুসলিম করাচ্ছিল। ওই যে খুলনাতে সবুর খানের নেতৃত্বে এখানে হয়েছে। তখন একটা খবর আসছিল, এটা আহমদ সাহেব সাহেব লিখেছিল রসিকতা করে। তাকে বলা হলো কি ইলিশের পেটে হিন্দু মহিলার কাটা মাথা পাওয়া গেছে, এটা হেডলাইন করতে হবে। উনি বলছেন মহিলা যে হিন্দু বুঝলেন কি করে? বলে মাথা সিঁদুর আছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। তখন উনি বলে কি আমি তো ক্রস চেক করবো, ঢাকা থেকে এটা কে পাঠিয়েছে খবরটা। অর্থাৎ কলকাতায় এরকম খবর ছাপা হচ্ছে, বলে কলকাতার একটি সাপ্তাহিক পত্রিকায় ছাপা হয়েছে, সেটা থেকে নামনাবাজার হেডলাইন করবে। মুক্তিযুদ্ধের সময় এরকম করেছে। বিকট চৌধুরী বলে এক সাংবাদিক ছিলেন ওখানে। এই যে রসনারা বলে একটা কাহিনী আমরা তৈরি করেছি, আমাদের পক্ষে ছিল সেটা, কিন্তু রসনারা ব্রিগেড আমি জানি না ঘটনাটা কোনটা। রওশনারা ব্রিগেড বলে একটা কাহিনী হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের একজন ইডেন কলেজের ছাত্রী যার নাম রওশনারা, তিনি বুকে মাইন বেঁধে পাকিস্তানের ট্যাঙ্কের সামনে দিয়ে বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছেন, সেই খবর ছাপা হয়েছিল। এবং সেইটা নিয়ে অরুণা আসফ আলী বোনের নেতৃত্ব দিয়েছেন। নাম কি? রওশনারা ব্রিগেড। কলকাতায় অনেক প্রদর্শনী হয়েছে। এই বিকট চৌধুরী এখনো বেঁচে আছেন, ইনি এই খবরটার জন্মদাতা। ত্রিপুরার একটা ক্ষুদ্র পত্রিকা উনি লিখেছেন, বানিয়ে লিখেছেন বেচারা আর কি উৎসাহ দেওয়ার জন্য। এটা কলকাতা পিক আপ করেছে, সারা ভারতে একটা সেন্সেশনাল নিউজ হয়ে গেছে। আমরা মনে করছি এটা মুক্তিযুদ্ধের পক্ষে, সুতরাং আমরা এটা নিলাম। মেনে নিচ্ছি। কিন্তু অন্য একটা খবর আছে, ইসরায়েল তখন প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য করার জন্য অস্ত্র দেবে। তাজউদ্দিন সাহেব বললেন না, ওই খবর প্রচার করা যাবে না, তাহলে গোটা মুসলিম যুদ্ধ আমাদের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু সাংবাদিকতার মধ্যে ডিসক্রিপশন একটা কথা আছে, আমি এই কথাই বলছি। ডিসক্রিপশন তো from your editorial stand, রাইট, সেটাই বলছি। এখন আনন্দবাজার Universal পত্রিকা, discretion তো নাই। আনন্দবাজার পত্রিকা ইচ্ছা করে সাংবাদিক, যেটাকে আমরা বলি সাম্প্রদায়িকতা, সেটা উস্কিয়ে দিতে চাচ্ছিলেন। তাদের যে স্বার্থ আছে আমি সেটা বিশ্লেষণের সময় নেই, তারা তাদের editorial কিন্তু policy একজন যে ঠিক। করে তো বাংলাদেশের কোন কোন পত্রিকা বৃষ্টি, আমরা লিখি হচ্ছে উজান থেকে পানি, ওরা লেখে ভারত থেকে নেমে আসা পানিতে বাংলাদেশ হ্যাঁ। প্লাবিত। তারা আর তাদের ব্যক্তি fact সাংবাদিক, আমি কথাটা বলছি, ব্যক্তি সাংবাদিকের দায়িত্ব কি? গরিব ছিলেন সমর সেন, উনি ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, মাস্টারি না করে সাংবাদিকতা এসেছিলেন। আমাদের দীনেশচন্দ্র সেনের নাতি, অরুণ সেনের ছেলে। উনি সাহস করে পদত্যাগ করেছিলেন। শেষ বয়সে উনি ফ্রন্টিয়ার পত্রিকা বের করতেন, এবং বলতে গেলে এক প্রকার না খেয়ে মারা গেছেন। এই লোক প্রথম শ্রেণীর কবি ছিলেন। 30 বছর বয়সে উনি সিদ্ধান্ত নিলেন আর কবিতা লিখব না। 12 বছর কবিতা লিখেছিলেন। বুদ্ধদেব বসু তাকে পছন্দ করতেন, সেই লোকে রবীন্দ্রনাথ পছন্দ করতেন। তার এই নৈতিক সাহস ছিল। আমি যে সেই ধরনের সাংবাদিক খুঁজে বের করেন। তো আমি একটা ওনাকে একটা লিড দিয়ে না না, এই ধরনের সাংবাদিক আছে, হয়তো তারা আজকে অত বেশি পরিচিত না বলে আমরা জানি না। আমার ছাত্ররাই আছে যারা গণমাধ্যমে আপনাকে কাজে একটা lead ঢুকেছিল, দিয়ে গণমাধ্যমের একটা সংজ্ঞা আছে। এমনভাবে কাজের তার নির্দেশ দিয়েছে, সে মনে করেছে সে যে জার্নালিজম এথিক্স পড়ে এসেছে এটার সঙ্গে খাপ খায় না, সে চাকরি ছেড়ে স্যার, চলে এসেছে। আপনারা তো সবাই এই ধরনের ঘটনা আমি আছে। একটু বলি, আমি সামিয়া একটু আগে বলছিল যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। সিনেমা। আমি সাংবাদিকতার মানে চলচ্চিত্রের মধ্যে সাংবাদিকতার একটা রূপ আমি বলি
যে সম্প্রতি আমাদের বিষয়ে একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের এখানে অনেকটা হাউকাউ হয়েছে, যেটা সামিয়া ইঙ্গিত করছিল। সেখানে অনলাইনের কিছু সাংবাদিক যেমন আমার কাছে এসে বলছে যে অমুক আপনার নামে এই বলছে, এই বলছে, আমি তার মাত্র 10% লিখছি। আবার তার কাছে গিয়ে বলছে যে অমুক এই বলছে, আমি মাত্র 10% লিখছি। এই বিতর্ক আমাকে উস্কাই দিয়ে কথা না, বের করে করে এগুলি তো গালাগালি করে ইয়েলো দিয়ে জার্নালিজম, পুরো এগুলি একটা নিয়ে আমরা আলাপ industry-কে করছি না, মানে, আমরা একটু বড় তাত্ত্বিক দিক। উস্কাই দিতে আমি স্যার একটা বলছেন। সংজ্ঞা পাইছি গণমাধ্যমের, এই যে আমরা যে সব গণমাধ্যম এতক্ষণ ভাবতে এই যে গণমাধ্যমগুলি কাজ করি, ওনাদের কথা শুনে মনে হলো এগুলি হচ্ছে এডিটার্স মিডিয়া। এডিটার্স মিডিয়া এডিটার্স মিডিয়া ইজ এ বেটার ওয়ার্ড। এডিটর যেটাকে বস্তুনিষ্ঠ মনে করবে সেটাই। what about audience, what about public? না, public তো- তাদের পারসেপশনটা না, তাদের পারসেপশন তো আমরা জানি না। এডিটর তার বস্তুনিষ্ঠতা, তার তাহলে বিবেচনায়, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা নেই, শুধু দায়বদ্ধতা নিজেদের প্রতি তার দায়বদ্ধতা। বিবেচনায়, তার চোখে, তার বিবেচনায় যেটা এডিটার্স মিডিয়া, এডিটর যেটাকে জনগণের জন্য ভালো মনে করবে সেটা দিবে। উনি গণমাধ্যম আচ্ছা, ব্যবস্থাপক দায়বদ্ধতা হিসেবে সম্পর্কে বলছেন, একটা কথা বলি। ডক্টর গোলাম মোহাম্মদ, সামিয়া, ডক্টর আরিফিন সিদ্দিকী সামিয়া, ওনারা বলেন। তাই বলছে, যেহেতু ওই এডিটর মানে না, সেটা তো আমরা বলছি। তারও তো বলছে। আমি গণমাধ্যমের তখন বাংলার বাণীতে রিপোর্ট করি, তো আমাদের চলচ্চিত্র রিপোর্টই আমি করি। তখন আমাদের চলচ্চিত্রে একটা ক্যাপাসিটি ট্যাক্স নামে একটা ট্যাক্স এরশাদ সাহেবের আমলে দেওয়ার কথা বলেছিলেন। তখন কাজী জাফর আহমদ সাহেব উপপ্রধানমন্ত্রী হিসেবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তো উনি একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা ঘোষণা দিলেন যে হ্যাঁ, অত তারিখ থেকে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ক্যাপাসিটি ট্যাক্স চালু হবে। তো হয় না। তখন আমি এনবিআর এর চেয়ারম্যান সাহেবের কাছে একটা ইন্টারভিউ করতে গেলাম এবং ওনাকে আমি বললাম যে এরকম একটা জিনিস বলে আসছেন উনি, এটা কি আদৌ হচ্ছে? তখন উনি বললো যে আপনি যদি আমাকে কোট না করেন আমি বলতে পারি এটা কোনো ইনফরমেশন বা কোনো নির্দেশনা আমাদের কাছে আসে নাই, এটা হওয়া খুব কষ্টকর। তখন উনি আমাকে নিষেধ করলেন যে এটা আপনি রিপোর্ট করেন না। আমি তখন নুরুদ্দিন স্যার জীবিত ছিলেন, ওনার কাছে আমি গিয়ে বললাম স্যার এরকম একটা ঘটনা, কিন্তু এটা বোধহয় চলচ্চিত্রের জন্য একটা বিশাল ব্যাপার, এটা আমি কি করতে পারি? উনি বললো যে যদি তুমি বোঝো যে এটা চলচ্চিত্রের স্বার্থে বা বৃহৎ জনগণের স্বার্থে এটা যায়, তাহলে তুমি নিউজটা করো, ওনার নামটা বলো না। আমি তখন নিউজটা করলাম এবং সমস্ত ইন্ডাস্ট্রি আবার জাগ্রত হলো এবং সেটি পরবর্তীতে কার্যকর হলো। স্যাররা কিন্তু অস্বীকার করেন নাই হ্যাঁ, আমার এটা সঙ্গে। কার্যকর হলো। গণমাধ্যম তাহলে অনলি এডিটার্স মিডিয়া? অনলি না, জনগণের জন্য এডিটারের নির্ধারিত খবরের মিডিয়াম গণমাধ্যম। তার মানে না, সকল না, দায় এটা- দায়িত্ব এটা- এডিটরের এটা বলা যাবে না। সাংবাদিকদের সেটা দায় বলা যাবে দায়িত্ব না। নেই, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। আপনি এডিটর হিসেবে আপনার চোখ দিয়ে জনগণের জিনিসটাকে দেখার চেষ্টা করেন, এটাই তো। ওটি বলেন, আপনি দাবি করেন যে আমি খুব Empathy, বস্তুনিষ্ঠ, এটাই এটা তো। ওইটা, Empathy কিন্তু থাকতে জনগণ কি চিন্তা করছে, তার মনের কথাটা কি, এটা কি এডিটররা কখনো বিবেচনায় নিয়েছেন কোনো নেয়, রকম ভাবে? চিঠিপত্র থেকে নেয়, কমেন্ট চিঠিপত্র- থেকে নেয়, আপনি- রিঅ্যাকশন থেকে নেয়। এর কতগুলো, আর আপনার 16 কোটি 17 কোটি দেশের লোকে কয়টা চিঠি আসে, না, কয়টা তবে জিনিস? মাহমুদুল সাহেব নেয় না এই কথাটা বলা ঠিক না, কারণ হচ্ছে যে এডিটররা তো করে হাওয়ার থেকে আসেন নাই, তারা তো এই সমাজ তারা তো কিন্তু কিন্তু তাহলে তো জনসমাজের এটা তো খুব মানুষ। কারাপ্টেড মিডিয়া হয়ে যাচ্ছে না, গণমাধ্যম। corrupted শুধু media যদি আমি এডিটার্স মিডিয়া আমরা- বলি, editor মানে editor আমরা একক না, আমরা বলছি editor আমরা both। বলছি মানুষের কথা, জনগণের কথা, জনগণের কথা। সেখানে শুধুমাত্র আমরা গণমাধ্যমকে একটা নেগেটিভ সেন্সের মধ্যে আটকে দিচ্ছি কেন আমি জানি না। এটা শুরু থেকেই আপনারা আমাকে confuse করে দিচ্ছেন। এডিটর মিডিয়া তো খারাপ না তো। আমি কেন বলছি, আমি বলি তোমার ডক্টর 16 কোটি লোক 16 কোটি না, না, রকম কথা বলবে, এটা তো গন্ডগোল তৈরি আমি হবে। কেন প্রশ্নগুলো তুলছি, গণমাধ্যমে আমি আমার অভিজ্ঞতা 16-17 বছরের এবং গণমাধ্যম কর্মী হিসেবেই সমালোচনাগুলো আমাদেরকে শুনতে হয় বারবার করে। সমালোচনা তো থাকবে, সমালোচনা তো হেলদি জিনিস, ওটা তো খারাপ কিছু না, মানে ওটা ভালোভাবে নিলেই ভালো আর কি, বিষয়টা হলো এই জায়গায়। এখন আমাদের যে বিদ্যমান গণমাধ্যমের যে অবস্থা সেটা বিবেচনায় নিয়ে কথাটাকে আমাদের বিদ্যমান গণমাধ্যম এডিটার্স মিডিয়া। এইখানে আমি কথাটা আমাদের না, এইভাবে গোটা পৃথিবীর না, সকল আমি কথাটা গণমাধ্যমই editorial এইভাবে media। বলতে চাই তাই কি স্যার? যে আমাদের দেশে একটা ইমার্জিং এডিটর এইভাবে হয়তো বলবো কিনা। এডিটর যেই এভাবে বললে পার্সপেক্টিভটা গণমাধ্যমকে অনেক ছোট No, করে no, সমালোচনা এডিটর করে মিডিয়া ফেলছি। যে পার্সপেক্টিভটা ও তার কাছে রিয়েল পার্সপেক্টিভ মনে হয়, আমরা তো আগেই স্বীকার করলাম যেটা আপেক্ষিক। না, সেই ক্ষেত্রে কিন্তু এডিটরদের আমরা কিন্তু কোয়ালিফিকেশন এগুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারিনি এখনো, এবং সেটা অ্যাকসেপ্টেডও হয় না। এই জন্য খারাপ যদি এটা editor হতো একটা খারাপ হয়, যে professional ভালো একটা ভালো editor, হয়। যদি প্রফেশনাল এডিটরই আমরা করতে থাকি আবার তাহলে professional, that means এটার আবার something। মানে কি? হ্যাঁ, ইয়েস, যেমন আমরা সেটার একটা মিনিং আছে। functions of mass আর যদি media, মালিক সম্পাদক আমাদের- হয় সেটা আর একটা আলাদা মিনিং আছে, ফাংশনস সেটা অফ ম্যাস বুঝতে হবে। মিডিয়া আমাদের একেবারে প্রথম বর্ষের ছেলেমেয়েদের যে আমরা পড়াই, তাই না? তো আপনিও পড়ান, তো সেখানে এই যে এজেন্ডা সেটিং ফাংশনের কথা বলি, স্ট্যাটাস কন্ট্রোল ফাংশনের কথা বলি, আজকে অনেক ঘটনা ঘটেছে। কালকের পত্রিকায় প্রধান শিরোনামটা কোনটা হচ্ছে, ওনার টেলিভিশন চ্যানেলে প্রথম উল্লেখযোগ্য সংবাদ হিসেবে কোনটা উনি প্রকাশ করছেন, প্রযোজনা কারা ঠিক করছে? মিডিয়াই ঠিক করছে, তারাই সেই স্ট্যাটাসটা অর্থে ঠিক দিচ্ছে, আছে, কিন্তু তারাই agenda স্ট্যাটাসটা setting দিচ্ছে। ঠিক আছে, কিন্তু মূল উদ্দেশ্যটা তো হচ্ছে না, জনগণ। এডিটর জনগণ- এডিটর তো সে- তথ্য বানাচ্ছে না, তথ্য তো মাঠে। তাহলে জনগণ কি গৌণ?
না না জনগণই মূল মুখ্য। জনগণকে লক্ষ্য করেই তো তারা করছেন এটা, জনগণকে কারণ তো বাদ ওনাদের দিয়ে তো কিছু একটা না, পারসেপশন জনগণকে বাদ আছে। দিয়ে এখানে তো কোনো theory-র ব্যাপার সাথে না। ব্যবহারের আপনি পার্থক্য আছে। আপনার মতো করে জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছেন, হ্যাঁ, জনগণের হয়ে আপনার মানে কাছে- প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে তাই। আমার মনে হয় যে বিষয়টা উত্থাপিত হয়েছে কেন, মানে সমস্যা হিসেবে দেখা দিচ্ছে কেন, মানে বিষয়টা হচ্ছে যে না, আমি বোঝার চেষ্টা না, করছি। না সেটাই আমার মনে হচ্ছে যে আমরা এই গণমাধ্যমগুলোকে কিভাবে দেখছি, একটা ইমার্জিং স্টেট, তো এই মাধ্যমগুলো তো নতুন হচ্ছে এবং নতুন হওয়ার কারণে এটার মধ্যে ডিসিপ্লিনের অভাব আছে, এটার মধ্যে স্কিলড হিউম্যান রিসোর্সের অভাব আছে, এবং এটার মধ্যে ওই পলিসিগত সমস্যা আছে, এডিটোরিয়াল পলিসিগত সমস্যা আছে, এথিক্যাল প্রবলেম আছে। এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে গিয়ে এই সমস্যাটা হয়তো আপেক্ষিক সামিয়া ব্যাপারটা দেখছে। চলে আসছে। ব্যাপারটা শুধু চলে আমি আসছে। দেখছি কেন, আপনিও এখন দেখছেন, তবে আপনারাও এই দেখছেন। বিষয়টা মানে address আপেক্ষিক করতে তো হবে। আমি সারা জীবন মেজর বলবো জেনারেল আব্দুর আপেক্ষিক। রশিদ, আপনার কাছেও কি মনে হয় Actually, সবকিছু আপেক্ষিক? আমি তো অ্যাকচুয়ালি মিডিয়ার লোক না, আমি ইনফরমেশন ওয়ারফেয়ারের লোক। তা আমার আমরা কাছে আজকে এখন যুদ্ধে মনে নয়, হয়- শান্তি আমরা চাই। একই তো যুদ্ধে আছি। এখন হচ্ছে যেটি Information আমার কাছে warfare। মনে হয় যে আপনি জনগণের কথা বললেন কি বললেন না, আপনি কতটুকু এডিটোরিয়াল কন্ট্রোল করলেন, এটির ভ্যালু এখন অনেক কমে গেছে। কারণ আপনাকে এখন একটা চ্যালেঞ্জ করছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জের মুখে এই যে নতুন যে একটা কনফ্লিক্ট এবং কম্পিটিশন তৈরি হলো, সেই আলোকে এই মিডিয়াকে তাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ। যদি সে অ্যাডজাস্ট করতে ব্যর্থ হয়, আপনি এখন দেখেন যে সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে না, তারা হচ্ছে পলিসি ডিকটেট করছে, দ্য গভর্নমেন্ট অথবা পলিসি মেকারসকে সে ফোর্স করছে, এবং সে বিভিন্ন অ্যাঙ্গেলে তথ্যটাকে তুলে মানে ধরছে। সোশ্যাল মিডিয়া এক মানে আমরা একজন। জনগণকে ধরে নিচ্ছি। না না, সোশ্যাল মিডিয়া মানে জনগণ না। জনগণ ওদের ভিতরেও তো বুস্টিং আছে, সোশ্যাল Boosting মিডিয়ায় আছে। বহু কিছু করা যায়। এখন এডিটরস মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া মুখোমুখি মুখোমুখি, এবং আপনি Editors যদি যেটা adapt শুরুতে না বলেছিলাম করেন। যে এই কারণে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে চাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাঁ। সরকার, এই কারণে ওই যে যেটা এবং আপনার এবং বলছিলেন সোশ্যাল লাগবে। মিডিয়া তো সব অর্থে স্বতঃস্ফূর্ত না, তাহলে বুস্টিং এর কথা আসছে কেন? সেখানে হচ্ছে তাহলে যে- লাইক শেয়ারের কথা আসছে কেন? কিনে নেওয়ার কথা কিনে আসছে নেওয়ার কেন? কথা আসছে কেন? আপনার একটা সেটাও- প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ওরা তো সোশ্যাল মিডিয়ার আমাদেরকে কিনেছে, এখন সোশ্যাল মিডিয়াও কিনে ফেস ফেলেছে। করতে চান, তাহলে কি হচ্ছে যে আপনারা নিজেরা এই যে আপনি ওনার পারসেপশন কথাটা শুনে ডেভেলপমেন্ট আগে- আদার অ্যাক্টিভিটিস যত করছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এখন সেই বেরিয়ে আসাটা সহজ না। তো সার্টেনলি ওইখানে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে সার্টেনলি আপনার যে জায়গাটা, সেটি হচ্ছে যে পারসেপশন ডেভেলপমেন্ট বা পিপলকে ডেলিভার করা। তো পিপল যদি আপনার ডেলিভারি অ্যাকসেপ্ট না করে, তো অ্যাকচুয়ালি এটা আপনার উনি বললেন প্রবলেম। ওরা তো আমাদের কিনে নিয়েছে, এখন সোশ্যাল মিডিয়াকেও কিনতে চাচ্ছে। হ্যাঁ, আমাদের আচ্ছা, problem। একটা উদাহরণ কিনা দেন যায় না কেন? তো আমরা কিনতেই। আলোচনাটা যদি আমরা কনক্রিটাইজ হ্যাঁ, করতে চাই, উদাহরণ দেন। ঠিক এই মুহূর্তে যে সংকট মধ্যপ্রাচ্যে চলছে, কাতারের অবস্থিত এই যে আল জাজিরা বন্ধ করার জন্য একটা শর্ত দিয়েছে সৌদি আরব ও তার জোট, লোকন তাতে মিশরও যুক্ত হয়েছে। লক্ষ্য করার বিষয়, মিশর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েলও যুক্ত হয়েছে। না, মিডিয়া সে- কত না, বড় কথা জিনিস, হচ্ছে, লক্ষ্য করুন। এই উদাহরণটাই খুব উদাহরণ হচ্ছে, আমি important। হচ্ছে এখন আল আল জাজিরা বন্ধ জাজিরার করে। এমন কি ক্ষমতা আছে যে কারণে সৌদি আরব এত বিব্রত হয়েছে। এটা রাজতন্ত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কাতার ওরাও রাজতন্ত্র, ওরাও রাজতন্ত্র, কিন্তু তাদের মধ্যে বিরোধ থেকে জনগণের একটা খবর পাওয়া যায়। বিরোধটা কি নিয়ে? এই যে যেটাকে আরব স্প্রিং আমরা বলেছিলাম, সেটাতে সোশ্যাল মিডিয়া অর্গানাইজ করেছে, এই গুজবটা আমরা শুনেছি, কিন্তু সেটাকে বুস্টিং করেছে এই আল জাজিরা। জাজিরা। এবং আল জাজিরা আমরা দেখেছি, আল জাজিরাও তো নিরপেক্ষ নয়। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের সময় তারা সবসময় বায়াস নিউজ করেছে। যে সমস্ত ছেলেকে রিপোর্ট করতে আসে, তাদের একজনকে আমি চিনিও, নিকোলাস বলে একটা ছেলে ছিল। হেফাজতের ঘটনায় 6 জনকে 6000 বানাইছে। হ্যাঁ, এই ধরনের কাজ তারা করে। অর্থাৎ ওইটা মিডিয়ার মধ্যে এডিটর থাকা সত্ত্বেও মালিক যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার যে নতুন রাজপরিবার, এই হামাদ বিন খালিফা, এই তাদের রাজপরিবারের যে দৃষ্টিভঙ্গি, তারা এক ধরনের প্রমোশন করতে চায়। সেই জন্য তারা তুরস্কের সমর্থন পাচ্ছে, তারা সৌদি আরবের সমর্থন আগে পেয়েছিল, এখন পাচ্ছে না অন্য কারণ। তারা আবার সিরিয়াতে বাশারের বিরুদ্ধে যুদ্ধ তারা উস্কাচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলি আল জাজিরা বন্ধ করা ঠিক নয়। ডক্টর সলিমুল্লাহ খান, আমাকে একটা না বিরতি নিতে এখন হবে। আরেকদিন বিজ্ঞাপনের চাপ আছে, বিজ্ঞাপনের চাপ আছে। আপনাকে বিরতি টেলিভিশন- দিলাম, আপনি একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, পানি আমরা খাওয়ানোর গলা ব্যবস্থা শুকিয়ে করছি। গেছে আমাদের কথা বলতে। টেলিভিশন এই জন্যই বিজ্ঞাপন তো না দিলে টেলিভিশন চলবে না। বলেছেন, এই জন্যই। একটা বিরতি নিয়ে আমি না, ফিরছি এরপরে গণমাধ্যম আরেকটা দর্পণে। বিতর্ক হইতে পারে, আল জাজিরা আদৌ গণমাধ্যম কিনা। আমি চলি। একটা বিরতি নিচ্ছি এখন। এই রশিদ ভাই চলে আসে। তো সব
দাওয়াত দেয়। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নিউজ 24 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এবং আমার সাথে আছেন গণমাধ্যম দর্পণে যে অতিথিরা, তারা প্রত্যেকে গণমাধ্যম ব্যক্তিত্ব। কিন্তু আমি একটু শেষের দিকে চলে এসেছি, আপনাদের কাছে জানতে চাই আপনারা গণমাধ্যমের সংজ্ঞাগুলোকে এত আপেক্ষিক করে ফেলছেন, এত কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছেন। গণতন্ত্র চর্চার ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে চ্যালেঞ্জগুলো এই শতকে কি মনে করছেন? না, আমরা অনেক কথা বলেছি একাডেমিক, আপনি কনফিউজড, কাউকে আমরা কনফিউজ করি না। গণমাধ্যম হচ্ছে ওয়েল এডিটেড নিউজ ফ্লো, এবং এডিটেড মানে হচ্ছে এডিটেড করতে গেলেই তো আমার পার্সপেক্টিভ যুক্ত হবে। আপনি যদি এডিট করেন আপনার পার্সপেক্টিভ যুক্ত হবে না, এটা যে অস্বীকার করবে সে মিথ্যা বলবে। এডিটেড হতেই হবে না, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধতার ব্যাপারটা তো বলছি। এখন এটা হচ্ছে একটা এডিটেড মিডিয়াম, এবং অফকোর্স জনগণের জন্য, এটা অন্য কোনো কারণে না, শুধু নিউজ না, কিন্তু সবকিছু এটা জনগণের কাছ থেকে উঠে আসা তথ্য এডিটোরিয়াল ফিল্টারিং এর মধ্যে দিয়ে আবার জনগণের কাছে ফেরত যাবে। এখানে যে যত বেশি ব্রড, যে যত বেশি ধারণ করতে পারবে, যার এডিটোরিয়াল পলিসি যত বেশি অগ্রসর, সেই পত্রিকা কিংবা অনগ্রসর, কোনো কোনো যেমন আল জাজিরা তো ইচ্ছাকৃতভাবে ইসলামী জঙ্গিবাদ চাঙ্গা করতে চায় কোনো এক উদ্দেশ্যে। আল জাজিরা ব্যাপারটা বুঝলাম, তার মানে বাংলাদেশের গণমাধ্যমের যে নেগেটিভ ইমেজের কথা বলা হচ্ছে সেটা আমি আসলে নেই। বাংলাদেশের গণমাধ্যমের নেগেটিভ ইমেজ থাকার কথা, আর গণমাধ্যম আবার নিউজ 24, চ্যানেল 24, 71 পৃথক পৃথক হলো, গণমাধ্যম হচ্ছে সবগুলি মিলে একটা মাধ্যম। না বাবু, আপনি যে কথা বলছেন যে ফিল্টারিং এর মাধ্যমে, এডিটোরিয়াল ফিল্টারিং এর মাধ্যমে, তার মানে কি এই যে সমাজের সকল গণমাধ্যমের ফিল্টারিং পলিসি একরকমের হবে তা তো না? এই যে আপনি আল জাজিরার উদাহরণ দিলেন, তো তারও তো ভিন্ন মত প্রকাশ করবার, ভিন্ন মত লালন করবার অধিকার আছে। এত কাজে এটা তো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন না যে কন্ডিশনাল করে দেওয়া। আমি তো বলছি না, CNN আর ফক্স নিউজ তো হবে না, 100 আলাদা। পলিসি, হাউস পলিসি না, তাহলে তো এটা বেস্ট এডিটোরিয়াল ফিল্টারিং না, এটা তার কিন্তু দায়বদ্ধতার ব্যাপার আছে, রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। না, এখন রেসপন্সিবিলিটিটা তাকে স্বীকার করতে হবে কতটা এই যে এই সংকট দেশের পক্ষে কাজ করবে কিংবা বিপক্ষে কাজ করবে, এখানে একটি জিনিস, জনগণের পক্ষে কাজ করবে কিংবা বিপক্ষে কাজ করবে। না, এখানে কোথাও কোথাও কিন্তু আমাদের গাইডেন্স আছে, গাইডলাইন আছে, গাইডেন্স মানতে হবে। একটা গাইডলাইন কিন্তু আমাদের গাইডেন্সে বলি, গাইডলাইন আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের চেয়ে বড় তো কিছু নাই, সাথে মিডিয়ার। সেখানে যখন 92-তে যখন সোমালিয়া অভিযান হচ্ছে, তখন ওখান থেকে CNN ডিরেক্ট ভোরবেলা, মানে ওখানকার ভোরবেলা করলো, এবং করার পরে হোল অপারেশন কোল্যাপসড। পরে ওইটা নিয়ে বিতর্ক হলো আমেরিকাতে, যে কারণে পরে ইরাক অভিযানের সময় তারা এমবেডেড করলো। এখন ওইটা জাস্টিফাইড না, এটা জাস্টিফাইড। এখানে তো এডিটররা মেনে নিয়েছেন এই এমবেডেড মানে জার্নালিজম। ভাই, বিতর্কগুলি রেখি আমি মোটাটাকে একটু সমাধান করছি। এরকম একটা মিডিয়া, ভিন্ন মত থাকবে, ভিন্ন পার্সপেক্টিভ থাকবে, এই বহুমত বহুপথের মধ্যে দিয়ে জনগণ 30টা আমাদের মিডিয়া আছে বাংলাদেশ মানে সবচেয়ে হেলদি আমার অবস্থা আছে। গণমাধ্যম আমার দেশের পার্সপেক্টিভে মতটা তৈরি করে। আমার দেশে কেউ তো এটা তো হবে না। এটা কেন হবে না, এখানে বুঝতে হবে যে আমরা যেটা ধরে নিই, উনি যেটা বলেন রেসপন্সিবল জার্নালিজম বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে সাম হার্ম টু দ্য সোসাইটি। আপনার জার্নালিজমের কারণে যদি একটা দাঙ্গা হয় বা একটা সহিংসতা হয়, অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে, যেটা উনি বলেছেন আনন্দবাজার করতো, তো সেরকম সাংবাদিকতা জনগণ চায় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই সাংবাদিকতার ভেতরে যেটি বাবু ভাই বলেছেন যে সরকার বসানো এবং সরকার ফেলানোর ভেতরে এই সাংবাদিকরাই জড়িত। সেখানে একটি জায়গা, যেটা হেফাজতের সময় আমরা দেখেছি, না আমি সেই বলছি, আমি শেষ করি। তো ওইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করেন কোনো একটা নিউজ ক্রিয়েট করে, তাহলে সেটি তার পক্ষে যাচ্ছে যদি সে সরকারকে ফেলতে চায়, আর যদি সে স্ট্যাবিলিটির পক্ষে যায় তাহলে সরকারকে রাখতে চায়। তো এখানে তো একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে এসে যদি আমরা এরকম একটা এডিটোরিয়াল পলিসি করতে পারি, সেটি ইন্ডিভিজুয়ালি হতে পারে, সেটি হচ্ছে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, যে একটি ঘটনা ঘটেছে, সেই ফ্যাক্টরও তো হাজারটা পার্সপেক্টিভ। ওই উনি যেটা বললেন যে এডিটোরিয়াল পলিসি তার ওপিনিয়ন দিচ্ছে, যারা একটু বেশি আমি বলবো ওয়েল রেপুটেড অর্গানাইজেশন, তারা ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। আব্দুর রশিদ, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে বইয়ের ভাষায় থাকে, কিন্তু না এটা তো আছে তো, বাস্তবে তো অনেক পত্রিকাটা দেখিয়েছে। এই যে কোন কোন পত্রিকার এডিটোরিয়াল পলিসি হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে কি জানো? ডান দিকে একটা কোপ, বাঁ দিকে একটা কোপ, শেখ হাসিনার মাথায় দুইটা কোপ, এটার নাম হচ্ছে নিরপেক্ষতা। এই ধরনের নিরপেক্ষতার মডেলও তো আছে। এই নিরপেক্ষতার মডেল যদি একটা প্রোডাক্ট হয়, দ্যাট সেলস।
সে বিক্রি করতেছে, এটা তার নিরপেক্ষতার মডেল। মাহফুজুল্লাহ, নিরপেক্ষতার কি বলবেন? না, আমি বাবুর সঙ্গে পুরোপুরি একমত হলাম না। যে আবার দাঙ্গার প্রশ্নটাতে ফিরে যেটা হয়, যে দাঙ্গা এটা তো আমরা নিজেরাও ফেস করেছি 64-65 এই দাঙ্গার। এই যে যেমন ধরেন একটা সোসাইটিতে এটা পপুলেশনের সাইজের উপরও কিন্তু এটা নির্ভর করে। এই যে চিটাগাংয়ে যে বৌদ্ধদের এইটা যত বড় কাভারেজ হয়েছে আমাদের মিডিয়াতে, যে হিন্দুদের বাড়ি ঘর হয়, অত বড় কাভারেজ হয়েছে হয় নাই, বিকজ হিন্দু পপুলেশন এখানে ওই বুদ্ধিস্ট পপুলেশন চেয়ে অনেক বেশি। সেই জন্যে যখন ওই মিডিয়া যখন করে তখন মিডিয়া মনে করে না এটা করলে এরকম দাঙ্গা হবে না, কিন্তু যদি এটা হিন্দুদের খবর হতো অত বড় করে করতেন তাহলে দাঙ্গাটা হতো না। তবে এইখানেও পার্সপেক্টিভ আছে জানেন, দাঙ্গা ঠেকানো দিতে যে সংবাদ দেওয়াই বন্ধ করে দিতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সংবাদ সবার কাছে পৌঁছাচ্ছে, আমি যদি ব্ল্যাক আউট করে রাখি তাহলে তো অডিয়েন্স আরো কনফিউজ হয়ে আরো যাবে। কনফিউজ হবে, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক রকম তথ্য আছে। আর একটা শেষ কথা আপনার কথায় বলি, বাংলাদেশের 30টা টিভি, অসংখ্য পত্রিকা, কোটি সোশ্যাল মিডিয়া, অসংখ্য লেখক, আমার মনে হয় না আমাদের উপর কোনো নিয়ন্ত্রণ আছে, মানে কোনো বাধা আছে। আমি জানি না, প্রত্যেককে আমি জিজ্ঞেস করতে পারি, মত প্রকাশে কোনো বাধা নাই, তবে 57 ধারার মতো কোনো ধারা বাংলাদেশে যাতে না হয় সেখানে আমরা সব একমত। এবং এই কারণে কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, হ্যাঁ, অনেক গণমাধ্যমের যে ফ্রিডম, মাস মিডিয়ার ফ্রিডম নিয়ে ওয়ার্ল্ডের যে র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশ অনেক নিচে। 57 ধারার কথা বলছেন। 57 ধারা অন্যতম একটা বড়। 74 বিশেষ ক্ষমতা আইন, 57 ধারা, এগুলি আমরা কিছুতেই কোনোভাবেই মানতে চাই না। ওনার মতের সাথে আমার যতই দ্বিমত থাক, ওনাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সেই অর্থে 57 ধারা, বিশেষ ক্ষমতা আইন, এগুলি ছাড়া বিশেষ ক্ষমতা আইন না। তাহলে বাবু কনস্টিটিউশনে যে প্রোভাইজো গুলো আছে এই মত প্রকাশের সঙ্গে সঙ্গে, ওগুলি তো থাকবেই না। তো ওগুলি থাকলে তো ওটার মানে লজিক্যাল করোলারি হিসাবে কিন্তু 57 ধারা চলে আসে। কারণ না, কোনো প্রয়োজন না, না। এই যে আমাকে ওটাকে ব্যবহার করে যেটা করা হয়েছে। স্যারের সাথে আমি বলি, স্যারের সাথে একটা কমিউনিটিতে ছিলাম, এই ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা তৈরি করবে। স্যার জানে আমি তো সবখানে যাই ডিসরাপটিভ অবস্থা তৈরি করি। আমি বলতে, দেখেন, সংবিধানের পর পত্রিকার জন্য, টিভির জন্য আলাদা নীতিমালা অবান্তর। আপনি সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতার যেই লিমিটেশন রেস্ট্রিকশনস এর মাধ্যমে করতে দেওয়া হয়েছে, সেটা দিয়ে পত্রিকা চলতে পারে, টিভি চলতে পারে, ফেসবুক চলতে পারে, পৃথক পৃথক নীতিমালার কোনো প্রয়োজন আমি নাই। যোগ করি, মার্কিন যুক্তরাষ্ট্রকে তো আমরা সকলে এখন মুরব্বী মানি, আপনি মানেন আর না মানেন, আমি তো মানি না। এখন তো একটু ধারণা পাল্টে গেছে। তাদের যে সংবিধান, যেটাতে প্রথমে তারা সংবিধান গ্রহণ করার 4 বছর কোনো মৌলিক অধিকার ছিল না। প্রথম মৌলিক অধিকার তারা 1791 সনে দেয়। 1 নম্বর তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা বলে, সেইখানে আমাদের মতো এত রেস্ট্রিকশনও নাই, অনেক বেশি। কিন্তু সেখানেও কয়েকটা সমস্যা, যেটাকে হেট স্পিচ বলি, সেটার বিরুদ্ধে কিন্তু প্রোটেকশন আছে। কিন্তু এছাড়া আপনি সব বলতে পারবেন। জানেন মার্কিন দেশে কেউ যদি পতাকায় আগুন দেয় তার কোনো শাস্তি হয় না। এটা অর্থাৎ সংবিধানই এই বাক স্বাধীনতা দিয়েছে। কারণ পোশাক যেমন একটা স্টেটমেন্ট, একটা মন্তব্য, পত্রিকা পড়ানো সেটাও একটা মন্তব্য, পতাকা পড়ানো একটা মন্তব্য করেছে। আমি হয়তো ব্যক্তিগতভাবে কিন্তু আমাকে পড়ায় ফেলতে পারবো না, আমাকে পড়াতে পারবো না সেখানে কোন রকম। তারপরেও আজকে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল বোমা কি বলছে, হোয়াইট হাউসে ফার্স্ট লেডি থাকার সময় 8 বছর তাকে প্রতিদিন বলা হচ্ছে কি হিল পরা বাদরানি, এসব বলা হয়েছে। ওই রেসিজম তো দূর করতে পারবে না। সে বলছে যেখানে যায় আমাকে শুধু বলা হচ্ছে আমি কালো, এছাড়া যেন আমার কোনো পরিচয় নেই। আমি যে একজন লয়ার, আমি যে একজন মানে প্রেসিডেন্টের স্ত্রী, শুধু তাই না, আমি যে নিজের পরিচয় একজন সমাজে প্রতিষ্ঠিত নারী হিসেবে একবার নিগৃহীত হচ্ছি, কালো হিসেবে একবার নিগৃহীত হচ্ছি। এইটা হচ্ছে তথাকথিত সভ্য সমাজে, তথাকথিত সভ্য সমাজ যাকে আপনি মুরব্বী মনে করেন। কিন্তু সেখানেও আমি বলছি বাক স্বাধীনতাকে সেখানে বলা হয়েছে গণতন্ত্রের ভিত্তি, এই জন্য এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। এবং এটা না হলে তাদের নির্বাচন বৈধ হবে না, নির্বাচন বৈধ না হলে সরকার নির্বাচন বৈধ হবে না। এইভাবে তারা না, আমাদের দেশের সমস্যা হচ্ছে কি আমরা যে জায়গায় আছি এটা ব্যক্তির স্বাধীনতার চেয়ে বড় হচ্ছে জাতিগত স্বাধীনতা আমাদের থাকবে কিনা। যদি আমরা অবাধে আমাদের রোগের কথা আলোচনা না করি, যেটা উনি বলছে সব যদি আমরা অবাধে ব্যক্তিমত প্রকাশ করতে থাকি, সেটা অন্যের স্বাধীনতাকেও খর্ব করতে পারে। জাতির জন্য যদি আপনি এইভাবে কবিতা নিয়ন্ত্রণ করা শুরু করেন, কথায় কথা বলছি, আপনি তো উপন্যাস নিয়ন্ত্রণ করা শুরু করেন, আমরা করেছি, আমি তসলিমা নাসরিন উদাহরণ দিয়েছি। এক্সট্রিম কেসে সেটা করার পক্ষে থাকা সত্ত্বেও আমাদের বলতে হবে কি লেখক, সাহিত্যিক, কবি, যদিও বাবু বলছেন লক্ষ লক্ষ, আসলে লক্ষ লক্ষ নাই। একসময় আমরা মনে করি কি কবি আর কাকের সংখ্যা সমান, এখন তো কবি বিজ্ঞাপন দিলেও পাওয়া যায় না। বাংলাদেশে কতজন পার্লামেন্ট মেম্বার? 350 এখন বলা হচ্ছে। আচ্ছা, আমাদের কবির সংখ্যা কতজন হবে? আপনি যদি নাই তো কাজে কেন বাক স্বাধীনতা খায়া ফেলছে কিন্তু টেলিভিশন।
এখন সব টক শো আর্টিস্ট হয়ে যাচ্ছে, কবিতা লিখছে না লোকে, খেয়াল রাখছে। টক শো আর্টিস্ট হয়ে যাচ্ছে। এটা আমার তো না না, আমি একেবারে শেষে চলে এসেছি। আমি আপনাদের কাছে শেষ মন্তব্য শুনতে চাই যে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, গণমাধ্যমের বস্তুনিষ্ঠতার কথা বলা হচ্ছে এবং আপেক্ষিকতার ব্যাপারটি বলা হচ্ছে। আসলে আমাদের দেশের গণমাধ্যম কোথায় আছে এবং আমরা মানে আমি কোন এটা challenge-টা ফ্রাস্ট্রেটেড না, আপনি- এটি অনেকে এটা নেগেটিভ পারসেপশন দেয়। আমার মনে হয় আমাদের উঠতি গণতন্ত্রে, যে গণতন্ত্রের চর্চার সাথে আমাদের গণমাধ্যমের চর্চাও চলছে। তো এটি ওই ব্যাপারটা গাছে কি এরকম না যে আসলে আমাদের, আমি যদি বিটিভির কথা বাদ দিই, প্রাইভেট সেক্টরে আসলে আমাদের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। যেমন চলচ্চিত্র আছে বা বাংলাদেশ টেলিভিশনে আছে, হয়তো আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আসলে বিভিন্ন না, আমরা একটা বাধাগুলো ডেভেলপমেন্ট আসছে। পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। ট্রানজিশন বললে ভুল হবে। আমি তো পৃথিবীর সমস্ত টিভি দেখি, টিভি দেখা ছাড়া আমার কোনো কাজ নেই, খালি 24 ঘন্টা বিভিন্ন নিউজ চ্যানেলগুলি দেখি। বাংলাদেশের নিউজটি ওয়ার্ল্ড ক্লাস প্রযুক্তিগতভাবে, নিউজ ব্রেকের ক্ষেত্রে এবং রেসপন্সিবিলিটির আপনাকে ক্ষেত্রে। ধন্যবাদ এই কথা বলার জন্য। আমি তো সিএনএন, বিবিসি, ফক্স, এনটিটিভি সব মিলাই সারাক্ষণ দেখতে থাকি। আমি গতকাল এই আমি মনে অনুষ্ঠানে করি- আসিফ নজরুল এসে বলেছিলেন যে আমাদের টেলিভিশন সাংবাদিকতা কিছু হয় না না, এবং ঠিক আছে ভাই, আমি তো আসিফ মানে- নজরুল কেন বলছে তা জানি না, না, কিন্তু আমি তো সংবাদপত্রে না, এখানে একটি হতে পারে, হোয়াট ইজ হিজ বাংলাদেশ ট্যালেন্ট is লেভেল world ইজ সো class. হাই, তো উনি তার অন্য লেভেলে কাছাকাছি কাউকে দেখতে পান। আমি এটি বলছিলাম মেবি যে হিজ আমাদের প্রচুর পার্সোনাল অনুসন্ধানী রিপোর্ট আছে, আমাদের আমরা মত এখানে বিএনপির পক্ষে হোক, আওয়ামী লীগের পক্ষে হোক, জাতীয় পার্টির পক্ষে হোক, সমালোচনা করে হোক, মতগুলো কিন্তু আমাদের প্রকাশ করা রাজনৈতিক হয়। দলগুলি উঁচু পর্যায়ে হয়তো কিছু অসহিষ্ণুতা আছে। আমরা তো কালকেও একটা টেলিভিশনের না, কিন্তু ইয়েতে আমাদের- ছিলাম, প্রতিষ্ঠা বার্ষিকীতে, আমাদের কিন্তু সব গণমাধ্যম দলের লোক বলতে- একসঙ্গে ছিল না। কি অসুবিধা হচ্ছে? বাবু সাহেব, আমাদের গণমাধ্যম, আমাদের সংবাদপত্রই বলেন আর টেলিভিশনই বলেন কিংবা রেডিও বলেন, সব জায়গাতেই গণতন্ত্রের চর্চা হচ্ছে। গণতন্ত্রের যে সংস্কৃতিগত দিকটা সেটা কিন্তু আমরা বজায় রাখতে পারছি। এখানে সবাই যার যা খুশি বলছে, যার যা খুশি আমার লিখছে। অনুষ্ঠানটা এখন কেউ শেষ ভুল করতেই করলে- হবে। ধিকৃত হচ্ছে। এটাই তো এবং হ্যাঁ, ভুল করলে ধিকৃত হচ্ছে জনগণের হ্যাঁ, কাছ থেকে। আপনি যদি- মুশফিকুর রহমান গুজার, আপনার শেষ মন্তব্য নিব, আমার একেবারে আর সময় নেই। শেষ মন্তব্য একটি বাক্যে। কোনটা? আমাদের গণমাধ্যমের কি হবে সার্বিক চ্যালেঞ্জটা এবং না, গণমাধ্যমে আমি যেটা বলি যে গণমাধ্যম মানে টিভি বা নিউজ কি বলে সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করছে, আমরা সেটা করছি না। চলচ্চিত্র করছে না, চলচ্চিত্রটা বিশেষ করছে করে না। যেই যে নীতিমালাগুলো নিউজটা আছে আমি আপনারা বলি, পুলিশের যে নিউজ বা ঘটনাটা মিডিয়ায় মানে টেলিভিশনে কিংবা প্রিন্ট মিডিয়া আসছে, সেটি চলচ্চিত্র দেখাতে দেওয়া হচ্ছে না। কাজে আমরা আছি আরো খারাপ জায়গায়। নাফিজুল্লাহ। আমার দুটা বাক্য, একটা হচ্ছে ওই যে একটি বাক্য। হ্যাঁ, না, ওই যে বারাক ওবামার স্ত্রী কথা বললেন না, তাহলে আপনাকে সমাজ বদলাতে হবে, হুইচ ইজ আ ভেরি লং ড্রন প্রসেস। আর নাম্বার 2 হচ্ছে, আমি যেটা মনে করি বাংলাদেশে ওই যে আপনি যে চ্যালেঞ্জের কথা বলেন, যিনি ইনভেস্টর এবং মালিক, তিনি যে চ্যালেঞ্জ ফেস করেন সেটি আসলে মিডিয়ার চ্যালেঞ্জ। এখন এইগুলি অনেক আর কি, হ্যাঁ, আপনি ডক্টর দফাবারি সলিমুল্লাহ খান, দেখেন। একটি বাক্যে, আমার আর সময় নেই না না, একেবারে। কথা হচ্ছে আমাদের সরকার রাজনীতিগুলো বাদ দিও, ধরেন শ্লীলতা অশ্লীলতা একটা সমস্যা সমাজে আছে। এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো, আমি একসময় ফেসবুকের সদস্য ছিলাম, আমি নিজেকে আমার কাছে এটা মনে হয় অশ্লীল। অশ্লীল অর্থাৎ লোকে যা ইচ্ছা তার লেখে, তাতেই বোঝা যায় সমাজে একটা ইংরেজিতে বলে রেগুলেশন তার প্রয়োজন আছে। এখন সেই রেগুলেশন কে করবে? কনসার্ন স্কলাররা করবে না রাষ্ট্র করবে? অনেক, সেটা অনেক, সঠিক অনেক, ব্যাপার। অনেক সব কিছুর পরে এক লাইনে হচ্ছে, মিডিয়া বলো, সোশ্যাল মিডিয়া বলো, নান্দনিকতার বড় অভাব। এই নান্দনিক লেভেলটা উন্নত করলেই আমাদের এডিটোরিয়াল লেভেল টেবিল সবকিছু। আপনাদের সবাইকে গণতান্ত্রিক চর্চায় সহিষ্ণুতার অভাব আছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলা হচ্ছে নান্দনিকতার অভাব, সহিষ্ণুতার অভাব, কিন্তু স্বাধীনতার অভাবের ক্ষেত্রে তারা অনেকেই প্রশ্ন তুলেছেন, বলেছেন যে যথেষ্ট স্বাধীন না হলে এত সমালোচনাগুলো আসছে কেমন করে। আজকের মতো আমাকে এই অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। আবারও দেখা হবে কালকে।